তাহলে শুরু করছি আজকের ক্লাস। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এতদিন আমরা পাওয়ার পয়েন্টে করছিলাম। আজকে এই প্রথম আমি আগের দিন ওই 1.0 ব্যাচেও আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি এটা যে ঠিকঠাক পারফর্ম করছে নাকি জিনিসটা। তো আজকে আমি এখান থেকে ওয়ান নোটে আমরা ক্লাসটাকে নিয়ে এসেছি, কারণ পাওয়ার পয়েন্টে অনেক গ্লিচ হচ্ছে ইদানিং, তো যে কারণে ওয়ান নোটে শিফট করেছি। তো দেখো, তোমাদের যদি কারোর স্ক্রিন দেখতে বা কন্টেন্ট দেখতে কোনো রকম প্রবলেম হয় আমাকে ইমিডিয়েট জানিও, ঠিক আছে? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ আশা করি, ফুল স্ক্রিন একদম দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় তাহলে জানিও। হুম, হুম, হুম। আচ্ছা, তো আগের দিন যে কোশ্চেনটা করেছিলাম, একটা ডাউটস, যেটা ডাউটস তোমাদের মধ্যে এখন দেখতে পাচ্ছি যে হুম, একটা রুম ছিল, ঠিক আছে? এটা একটা রুম। ওকে, আচ্ছা না, একটু রুমে যাই, বেটার হবে। এটা একটা রুম এবং এখানে দুটো ভাগে ভাগ আছে, একটা তোমার ক্যাট আছে আর একটা পার্টে তোমার হচ্ছে ডগস আছে। খুব ভালো কথা, ক্যাটস এবং ডগস দুটোই এখানে থাকবে। আচ্ছা, ওরা কি করে, ওরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ, ডিফারেন্ট নাম্বার অফ ওরা বিস্কিটস খায়। ঠিক আছে, প্রত্যেকটা বিড়াল কটা করে খাচ্ছে বলেছিল, প্রত্যেকটা বিড়াল বলেছিল যে 6টা করে বিস্কিটস খায়, 6 বিস্কিটস। খুব ভালো কথা। আর প্রত্যেকটা ডগ কটা করে খায়, প্রত্যেকটা ডগ বলেছিল যে ওরা 9টা করে বিস্কুট খায়। ঠিক আছে, 9টা করে বিস্কুট খায়। এতে করে টোটাল কতগুলো বিস্কুট ওদের কনজিউম হয়? টোটাল বিস্কিট কনজিউম হয় বলেছিল আমার যে টোটাল 900 বিস্কিটস লাগে, 900টা বিস্কুট লাগে। ঠিক আছে, এটা আমাকে ওভারঅল বলা হয়েছিল। এতদূর অব্দি ক্লিয়ার? এই ইনফরমেশনটা আমার কাছে ছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার হ্যাঁ, এবার যেটা বলবো, একটা সহজ জিনিস ভালো করে বুঝো। ধরো আহ, ধরো আমার কাছে যদি দুটোতেই, ক্যাটস এন্ড ডগস উভয়ই যদি আমাকে বলতো যে 6টা 6টা করে বিস্কিট ওরা খায়, ঠিক আছে? ভালো কথা। যদি বিড়ালেও দেখা যাচ্ছে 6টা করে বিস্কিট খেত, এবং কুকুরেও দেখা যাচ্ছে আমার 6টা করে বিস্কুট খেত, এবং তাতে করে যদি 900 খানা বিস্কুট আমার কনজিউম হতো, তাহলে আমি বলতে পারবো যে টোটাল ক্যাটস এন্ড ডগস কতগুলো হতো? বলো তো, পারবো কিনা? হ্যাঁ। কি করে বলতাম? টোটাল বিস্কুট হচ্ছে 900টা, ঠিক আছে? আচ্ছা, টোটাল বিস্কুট হচ্ছে 900টা। আর বিড়ালে আর কুকুরে উভয়ই 6টা করে খায়। টোটাল যদি করে দিই তাহলে প্রত্যেকেই 6টা করে খাচ্ছে, মানে ক্যাটস আর ডগস থেকে আলাদা করে না ধরে আমি যদি টোটাল ধরে নিই, তাহলে টোটাল যত কটা অ্যানিমেলস আছে প্রত্যেকেই কটা করে বিস্কুট খাবে পার অ্যানিমেল? 6 বিস্কুটস পার অ্যানিমেল, এরকম করে যদি আমি ধরে নিই, তাহলে টোটাল অ্যানিমেল আমার কটা? এটাকে 6 দিয়ে ভাগ করে দিলে 6 × 15 = 90, 150টা। আমি বলতে পারি যে টোটাল 150 অ্যানিমেলস হতো। হ্যাঁ কি না? এটা হতো, এটা হতো যদি প্রত্যেকেই 6টা করে বিস্কুট খেত, রাইট? হতো তো? আচ্ছা, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। আমার এখানে একটা ডিফারেন্স হয়েছে কি, আমার ডগস কিন্তু আরো 3টে বিস্কুট এক্সট্রা খায়। ঠিক আছে, কুকুরগুলো আরো 3টে করে বিস্কুট আবার এক্সট্রা করে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আর এখানে আমার 150 অ্যানিমেলস এর গল্পটা তাহলে আর থাকছে না। আমাকে টোটাল অ্যানিমেল বলা আছে, টোটাল কটা অ্যানিমেল বলা আছে? টোটাল আমাকে 120টা অ্যানিমেলস বলা আছে। বিস্কুট বলা আছে 900, টোটাল 900 বিস্কুট যাচ্ছে। আচ্ছা, এবার পক্ষান্তরে ঘুরিয়ে ক্যালকুলেট করো। যদি আমার 120টা অ্যানিমেল আছে, হুম, আর প্রত্যেকটা অ্যানিমেল যদি 6টা 6টা করে বিস্কুট খেত, তাহলে টোটাল বিস্কুট আমার কটা লাগার কথা ছিল? 120 × 6, 720টা লাগা উচিত ছিল, হ্যাঁ কি না? এটা হওয়া উচিত ছিল তো। 720 বিস্কিটস আমার কনজিউম হ্যাঁ। হওয়া উচিত ছিল। কিন্তু আমার লাগছে কটা? আমার লাগছে অ্যাকচুয়ালি 900টা বিস্কুট। তাহলে এক্সট্রা কতগুলো লাগছে? এক্সট্রা বিস্কুট আমার কতগুলো লাগছে? 900 মাইনাস 720, অর্থাৎ এটা কত হচ্ছে? 900 মাইনাস 720 করলে 180টা বিস্কুট আমার এক্সট্রা লাগছে, রাইট? 180টা বিস্কুট আমার এক্সট্রা লাগছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার এই 180টা বিস্কুট এক্সট্রা কেন লাগছে? কারণ 3টে এক্সট্রা ডগ আছে বলেই তোমার হচ্ছে 80টা, 180খানা বিস্কুট এক্সট্রা লাগছে, রাইট? ঠিক কিনা? বলো। হ্যাঁ।
ঠিক তো? এবার হ্যাঁ। তিনটে তিনটে এক্সট্রা ডগ আছে বলে আমার 180টা বিস্কুট আমার এক্সট্রা লাগছে। তাহলে টোটাল ডগস কতগুলো আমি এখান থেকে বার করতে পারবো, হ্যাঁ কি না? টোটাল ডগস বার করতে পারবো, কারণ তিনটে এক্সট্রা ডগ আছে বলে 180টা বিস্কুট টোটাল লাগছে। তাহলে সেই অ্যাকর্ডিং আমি যদি ডগস ক্যালকুলেট করতে চাই, তাহলে ডগস বেরিয়ে যাবে কত, টোটালি 180টা এক্সট্রা ডিভাইডেড বাই তিনটে এক্সট্রা ডগ, এটাকে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি 60 ডগস। টোটাল আমার 60টা ডগ আমার এখানে থাকছে। আই মিন এখানে তো মানে এটা তো বিস্কুট, 3 বিস্কিটস ইটেন বাই, এরকম করে পুরোটা লেখা উচিত, ইটেন বাই এক্সট্রা ডগ। মানে এক্সট্রা কুকুর যেগুলো আছে তারা হচ্ছে এই তিনটে করে বিস্কুট অতিরিক্ত খাচ্ছে। আর টোটালে আমার কটা বিস্কুট লাগছে, টোটালে আমার 180টা এক্সট্রা বিস্কুট যাচ্ছে। তো পার ডগ, আমি যদি বলি এখান থেকে পার ডগ যদি তিনটে করে বিস্কুট বেশি যায়, হুম, তাহলে টোটাল কতগুলো ডগস থাকবে যাতে করে আমার 180টা বিস্কুট এক্সট্রা যাচ্ছে, ঐকিক নিয়মটা এইভাবে যাচ্ছে। বা পক্ষান্তরে ঘুরিয়ে বলতে পারো যে তিনটে বিস্কুট অতিরিক্ত লাগে একটা কুকুরের জন্য, তাহলে একটা বিস্কুট অতিরিক্ত লাগবে এতগুলো 1/3 কুকুরের জন্য, তাহলে 180টা বিস্কুট অতিরিক্ত লাগে, টোটাল 180/, এই যে 3 হয়ে যাচ্ছে এটা এখান থেকে। তাই 180/3 করে আমি পেলাম 60খানা ডগস তোমার টোটাল আছে। ডগস বেরিয়ে গেল মানে আমি এখান থেকে ক্যাটস বার করতে পারবো। ক্যাটস কি করে বার হবে, সহজ ব্যাপার, টোটাল 120টা অ্যানিমাল থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে 60 ক্যাটস এখান থেকে চলে আসবে, তাই কি না? বুঝা গেল? বলো, কোনো হ্যাঁ। সমস্যা থাকলে বলো। আমিও প্রবলেম হওয়ার কথা নয়। হুম। তাও যদি আটকায় আমাকে বলতে পারো। জিনিসটা ভালো আসছে, তাহলে 5 থেকে কেন আসছে? বলছে এখানে 2 নম্বর পয়েন্ট, এখানে 3 নম্বর পয়েন্ট আছে, এখানে একটা পেন লাইক আউটপুট আসছে, তো এখানে কেন আসছে না? ফিটনেস, ইত্যাদি বিষয় সবই ঠিক আছে, কেন পাশেরটাতে কি প্রবলেম, নিউ সেকশন 2। যাই হোক, তো আই গেস এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের মেইন কন্টেন্টে আমরা তাহলে ঢুকে পড়ছি। হুম। আর একটু বলো, আচ্ছা এই লেখাটা তোমরা সবার মানে এই যে থিকনেসটা আসছে, থিকনেসটা সবাই দেখতে পাচ্ছ, ভিজিবল সবার কাছে? আমি যে স্ক্রিনে লিখছি লেখাটা সবাই দেখতে পাচ্ছ? কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও। ওকে, সরি। আচ্ছা, বাকিরা যারা আছে তাদের কি কোনো ডাউটস আছে আগের দিনের ক্লাস থেকে, তাহলে বলে দাও একেবারে, এবারে তো সলভ করে দিয়ে যাবো। সুশোভন এবং প্রিয়াঙ্কা, এদের কথা বলছি। দাদা বলছি, আমার তো শুধু সিম্পলিফিকেশনটাই শুধু করেছি, বাদ বাকিগুলো ও করা আচ্ছা, হয়নি। তুমি তুমি ব্যাক এন্ড থেকে করছো না ওগুলো, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, করতে থাকো। দাদা বলছি, এক্ষুনি যেটা বোঝালে হুম। 120টা, ওটা কি টোটাল নাম্বার, মানে ক্যাটস অ্যান্ড ডগস মিলিয়ে? ইয়েস ইয়েস, টোটাল নাম্বার 120টা হচ্ছে টোটাল ক্যাটস এন্ড ডগস মিলিয়ে টোটাল অ্যানিমেলস এর কথা বলা হয়েছে কোয়েশ্চেনের মধ্যে। তাহলে 120 থেকে 60 বাদ দিলে ও 60টা তো এক্সট্রা অ্যানিমাল হচ্ছে, মানে ডগ আছে তিনটে যে এক্সট্রা ছিল। দেখো বলি, 120টা যেটা ছিল, না না, সরি সরি, 1 মিনিট, তোমায় কি বললাম আমি, 120টা তো দাঁড়াও বলছি। দেখো ভালো করে বোঝো, টোটাল 120টা অ্যানিমেল এখানে ছিল, ঠিক আছে, এখানে 120টা অ্যানিমেল ছিল, ভালো কথা। আচ্ছা,
এবার যেটা গল্প সেটা হচ্ছে যে 900টা বিস্কুট আমার টোটাল লাগছে। প্রত্যেকটা অ্যানিমাল 6টা করে বিস্কুট খেলে আমার 720টা বিস্কুট লাগতো, কিন্তু এক্সট্রা লাগছে কটা, কিন্তু অ্যাকচুয়ালি 900টা মানে 720টা লাগতো কিন্তু অ্যাকচুয়ালি লাগছে 900টা, তাহলে 180 খানা বিস্কুট আমার এখানে এক্সট্রা যাচ্ছে। কাদের জন্য? ডগস আমার আরো 3টে বেশি আছে, কারণ কোয়েশ্চেন আমাকে বলাই আছে যে তোমার হচ্ছে ক্যাটস আছে আমার 6টা আর ডগ আছে আমার 9টা, এটা আমাকে কোয়েশ্চেনের মধ্যে বলাই আছে, ঠিক আছে? তো 3টে এক্সট্রা কুকুর 180 খানা বিস্কুট মানে মানে 3টে এক্সট্রা কুকুরের জন্য তোমার হচ্ছে 180টা এক্সট্রা বিস্কুট লাগছে, ঠিক আছে? তাহলে টোটাল কুকুর কটা আছে আমার সেটা এখান থেকে বার করতে পারবো। হুম। টোটাল কুকুর কটা আছে আমি এটা এখান থেকে বের করে নিতে পারবো কি করে? যে তোমার যে 3টে করে বিস্কুট এক্সট্রা খাচ্ছে একটা কুকুরে, যদি হয় এরকম করে মানে প্রত্যেকটা কুকুর তোমার 9টা বিস্কুট খায়, তাহলে এখানে কটা হচ্ছে 6 3 9, মানে এখানে 3টে এক্সট্রা বিস্কুট বেরোচ্ছে। পার ডগ 3টে করে এক্সট্রা বিস্কুট খায়, তাহলে টোটালের মধ্যে 180টা এক্সট্রা বিস্কুট যাচ্ছে, ডগস এর জন্যই যাচ্ছে। ওইখান থেকে ঐকিক নিয়ম করে আমি বার করতে পারছি তাহলে টোটাল ডগস কটা আছে 60টা। মানে কথার কথা ধরো তুমি আরেকটা এক্সাম্পল নিয়েও বুঝতে পারো এটা। ধরো তুমি মান্থলি কোনো একটা কিছুতে এক্সপেন্স করছো, ঠিক আছে? ধরো তোমার মান্থলি কিছু এক্সপেন্ডিচার্স আছে, ঠিক আছে? এক্সপেন্ডিচার্স লাইক মানে কতগুলো এক্সপেন্ডিচার যদি তালিকা ধরা হয়, ধরো তোমার হয়তো স্টেশনারি আছে, ধরো স্টেশনারি এক্সপেন্সেস আছে মোটামুটি 100 টাকা। হুম। তোমার হয়তো মানে ইউটিলিটিস আছে, ইউটিলিটিস টাইপের কিছু আছে, ধরো 100 টাকা, ঠিক আছে? আর তোমার আরো সামথিং কিছু মিসেলেনিয়াস এক্সপেন্স আছে, সেটাও ধরো মোটামুটি 100 টাকা, ঠিক আছে? তাহলে পার মান্থ তোমার 300 করে গেছে, 300 পার মান্থ তোমার দেখা যাচ্ছে এক্সপেন্স হয়, এটা ফিক্সড, এটা তোমার এক্সপেন্স, ভালো কথা। এবার দেখা যাচ্ছে তোমার সারা বছরে কত টাকা তাহলে তোমার এক্সপেন্স হওয়া উচিত, এক্সপেন্স অফ টোটাল মানে অ্যানুয়াল, তাহলে অ্যানুয়াল এক্সপেন্স তোমার কত হওয়া উচিত? 12 মাসে তোমার 3600 টাকা এক্সপেন্স হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত। বাট রিয়ালিটিতে তোমার দেখা যাচ্ছে মানে কিছু মাস তোমার এই 100 টাকা হিসাবেই পার মান্থ 100 হিসাবে তুমি দেখা যাচ্ছে কিছু হয়তো নেটফ্লিক্স কিছু একটা নিয়েছিলে, বা হয়তো কোনো একটা পারপাসে তুমি কিছু করেছো, তো 100 পার মান্থ তোমার হচ্ছে সারপ্লাস কিছু খরচ হয়েছে, এক্সট্রা কিছু খরচ হয়েছে, ঠিক আছে? 100 পার মান্থ খরচ হয়েছে, সেই অ্যাকর্ডিং দেখা যাচ্ছে তোমার অ্যানুয়াল খরচটা দাঁড়িয়েছে তোমার 4000 টাকায়, রাইট? তোমার 4000 টাকা হয়েছে। তো তুমি আমাকে বলতে পারবে যে এই যে এক্সট্রা খরচটা তুমি এটা কত মাসের জন্য তুমি করেছিলে, বলো? এটা কি তুমি বলতে পারবে যে এই এক্সট্রা যে তোমার খরচটা 100 টাকা প্রতি মাসে যে খরচ তোমার এখানে আমি দেখাচ্ছি, সেটা তুমি কত মাসের জন্য এই খরচটাকে চালিয়েছিলে, সেটা কি তুমি বলতে পারবে আমাকে? অবশ্যই দেখো, বলাটা ইজি, কি করে বলা যাবে? দেখো 3600 টাকা তোমার হচ্ছে নর্মালি খরচ হওয়া উচিত ছিল, বাট হয়েছে কত, হয়েছে তোমার 4000। তো কতটা এক্সট্রা খরচ হয়েছে টোটালে? টোটালে তোমার এক্সট্রা খরচ কতটা হয়েছে? 400 টাকার এক্সট্রা খরচ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? বলো। হ্যাঁ। 400 টাকা এক্সট্রা খরচ। আর তোমার যে সারপ্লাস খরচ যেটা, সেটা ছিল কি প্রতি মাসে 100 টাকা হিসাবে তোমার খরচ হচ্ছিল, প্রতি মাসে 100 টাকা, মানে যে কোনো একটা তুমি কিছু মানে আননোন অ্যাক্টিভিটি করেছো, তার জন্য প্রতি মাসে তোমার মাস পিছু 100 টাকা করে গেছে। আর টোটালে তোমার কত এক্সট্রা খরচ গেছে? 400 টাকা গেছে। এই 400 টাকা এক্সট্রা খরচটা এসেছে কিসের জন্য? এই অ্যাক্টিভিটির জন্যই এসছে। আর এই অ্যাক্টিভিটির জন্য মাস পিছু তুমি 100 টাকা খরচ করেছো, টোটালে খরচ বেশি গেছে 400, তাহলে কত, হাউ মেনি মান্থস, কতগুলো মান্থস তোমার গেছে? আমি বলতে পারি যে টোটাল 400 টাকা। প্রতি মাসে 100 টাকা করে হলে এটা ভাগ করে দিলে তুমি এখান থেকে 4 মান্থের হিসাব পেয়ে যাবো, হ্যাঁ কি না, বলো? এটা পাওয়া হ্যাঁ। উচিত তো। তো এইখানেও সেম জিনিসটাই ফলো হয়েছে ক্যাটস এন্ড ডগস এর ক্ষেত্রে। নর্মালি যদি দুজনেই যদি 6টা করে বিস্কুট খেত, তাহলে করে আমার টোটাল 120টা অ্যানিমেল, 120 × 6 করে 720টা বিস্কুট লাগার উচিত ছিল। লেগেছে তোমার 900টা বিস্কুট, তাহলে এক্সট্রা বিস্কুট গেছে 180টা। 180টা এক্সট্রা বিস্কুট গেছে, তাহলে কেউ তো বেশি খেয়েছে। এবার কোয়েশ্চেনে বলাই আছে কে বেশি খেয়েছে, ডগসরাই বেশি খেয়েছে। কটা বিস্কুট খেয়েছে ডগস? 9টা করে বিস্কুট খেয়েছে। তো দুজনে সমান সমান খেলে 6টা 6টা করে খেত, তো ডগস তার থেকে 3টে এক্সট্রা খাচ্ছে, প্রত্যেকটা কুকুর 3টে করে বিস্কুট এক্সট্রা খাচ্ছে। আর টোটালে কটা বেশি খাচ্ছে? টোটালে 180টা যাচ্ছে, যেটা আমি তোমাকে এখনই এক্সাম্পলটা দিলাম যে টোটাল খরচে তোমার 400 টাকা বেশি যাচ্ছে। আর পার মান্থ তুমি 100 টাকা হিসেবে ওই বেশি খরচটা চালিয়েছো, তাহলে টোটাল কতগুলো মাসের খরচ আছে? ঠিক একইভাবে প্রত্যেকটা কুকুর 3টে করে এক্সট্রা বিস্কুট খাচ্ছে, আর টোটালে ওইভাবে 180টা এক্সট্রা বিস্কুট লেগেছে, তাহলে ভাগ করে বার করতে পারবে যে টোটাল কতগুলো কুকুর এমন আছে। তাই জন্য 180/3 করলে আমি এখানে 60 ডগস পেয়ে গেলাম। আর টোটাল অ্যানিমেল 120টা আছে, তো ওখান থেকে মাইনাস করে দিলাম ডগসটাকে, তাহলে ক্যাটস পেয়ে গেলাম। বোঝা গেল?
ওকে। তো আজকের এবার এক্সাম্পলটা ধরি, যেটা আজকের জন্য আমরা স্টার্ট করব। ঠিক আছে। হুম। দেখো বলা হয়েছে ইন এ টেস্ট, ইন আ টেস্ট, in a test, student gets 30%. Student gets 30% and and failed by 25 marks. 25 marks. খুব ভালো কথা। In the same test, in the same test, another student, another student uh, gets 40% and secured 45 marks extra from pass marks. তাহলে the maximum pass mark, ম্যাক্সিমাম না, এটা মিনিমাম বলা উচিত, পাস মার্কস সবসময় মিনিমামই হয়। ম্যাক্সিমাম তুমি যতটা খুশি দিতে, মিনিমাম পাস মার্ক কত আছে, মানে পাস করার জন্য মিনিমাম কত মার্কস আমাকে পেতে হবে। পার্ডন মাই হ্যান্ড রাইটিং, একটু ফাস্ট লিখছি। তো ইন এ টেস্ট স্টুডেন্ট গেটস 30%, মানে একটা স্টুডেন্ট ইন এ টেস্ট আ স্টুডেন্ট গেটস 30%, মানে একটা স্টুডেন্ট 30% মার্কস পাচ্ছে এবং তাতে করে ফেলড বাই 25 মার্কস, মানে তাতে করে কি পাস মার্কসের থেকে ওর 25 নাম্বার কমে যাচ্ছে, ফেল করছে, 25 নাম্বার কম পাচ্ছে। আরেকটা স্টুডেন্ট কি করছে, আরেকটা স্টুডেন্ট 40% মার্কস পাচ্ছে এবং সিকিউরড 45 মার্কস এক্সট্রা ফ্রম দ্য পাস মার্ক, মানে পাস মার্ক থেকে 45 মার্কস ও হচ্ছে এক্সট্রা পাচ্ছে। খুব ভালো কথা। তাহলে মিনিমাম পাস মার্ক কত সেটা আমাকে জানতে চেয়েছে। কেউ কি বার করতে পারবে এটা? কারোর মাথায় কোনো বুদ্ধি খেলছে? এটা করার জন্য কি উপায় অবলম্বন করা উচিত? বলো। হ্যাঁ, টোটাল মার্কসটা এক্স ধরে নিয়ে, আর মানে যে মার্কসটা দরকার পাস করার জন্য ওটা ওয়াই ধরে নিয়ে বললে করা যাবে মনে হয়। ডেফিনেটলি করা যাবে, ডেফিনেটলি করা যাবে। ওটা খুবই ইজি ব্যাপার হতে পারে। তো ওই প্রসেসটা কি একবার দেখিয়ে দিই সবাইকে। আমি ধরে নিচ্ছি ফুল মার্কস, আমি ধরে নিচ্ছি আমার এখান থেকে এটা কি হয়ে গেল, ওটা কালি পড়ছে কেন? হুম। আমি ধরে নিচ্ছি যে ফুল মার্কস কত আছে আমার এখান থেকে, আমি ফুল মার্কস ধরে নিচ্ছি আমি এক্স, আর পাস মার্ক, পাস মার্ক আমি ধরে নিচ্ছি ওয়াই, রাইট? এবার এই ফার্স্ট স্টুডেন্ট কি করেছে, এ তোমার 30% মার্কস পেয়েছে, ভালো কথা। 30% মার্কস পেয়েছে কথা, সরি, ফুল মার্কস এক্স আর পাস মার্ক, হ্যাঁ ঠিক আছে, 30% মার্কস পেয়েছে, মানে টোটাল মার্কসের 30%, অর্থাৎ ফুল মার্কস কত, এক্স মার্কসের পরীক্ষা হচ্ছে, তাহলে এক্স এর 30%, অর্থাৎ এক্স ইন্টু 30/100 এত পেয়েছে। এটা ইজ ইকাল টু কত, পাস মার্কের থেকে 25 মার্ক কম হয়েছে, তো পাস মার্ক ওয়াই যদি হয় তাহলে ওয়াই থেকে 25 কম, এইটা একটা বার করতে পারি, এইটা একটা ইকুয়েশন আসলো। আর এই স্টুডেন্টটা কত পেয়েছে, টোটাল মার্কসের 40% পেয়েছে, মানে এক্স হচ্ছে টোটাল পরীক্ষা, তাহলে এখান থেকে 40% মার্কস পেয়েছে। ওতে করে কি হয়েছে, ও পাস মার্কের থেকে 45 মার্ক বেশি পেয়েছে, পাস মার্ক ওয়াই হলে তার থেকে 45 বেশি পেয়েছে, হয়ে গেল। তো এই একটা এক্স দিয়ে ওয়াই দিয়ে ইকুয়েশন আসলো, এটা একটা এক্স ওয়াই এর ইকুয়েশন আসলো। এটাকে সলভ করে মোটামুটি দুটো ইকুয়েশনকে আমি সলভ করে এক্স আর ওয়াই দুটোর ভ্যালু পেয়ে গেলাম, আমার অ্যান্সার চলে আসবে, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ, আসা উচিত। কিন্তু এটা তো আমাদের ক্লাস 10-এর মেথড হয়ে গেল, এই মেথড দিয়ে তো কোশ্চেন করতে গেলে আমাদের তো পরীক্ষাতে লাভ হবে না, তাই না? তাহলে এনি মোর ব্রাইট আইডিয়াস, এনি অল্টারনেটিভ, কারো মাথায় খেলছে কি করা যেতে পারে?
পার্সেন্টেজের ক্লাস তোমরা এতদিন যে করলে, তাতে করে যে অ্যাপ্রোচেস গুলো তোমরা মানে ডিফারেন্ট অ্যাপ্রোচেস যেগুলো মানে ডিফারেন্ট ফ্রম স্কুল লাইফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যেগুলো তুমি শিখলে বা দেখলে, সেগুলো তুমি যদি বলতে পারো সেই ভিত্তিতে কাজে লাগে যে কিছু যদি হয়। তা বুঝছো না? ওকে। আচ্ছা, তাহলে আমি একটুখানি দেখাই। তো এই মেথডটা তো তোমরা সকলেই জানবে, এই এক্স ওয়াই ধরা যে প্রসেসটা, এটা তোমরা সকলেই পারবে, এটা নিয়ে কোনো আমার ডাউট নেই। বাট যেটা আমরা করব সেটা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ইম্পর্টেন্ট আমরা সেটার দিকে নজর দেবো। চলো করা যাক। Okay. So, in a test, a student gets 30% and failed by 25 marks. ভালো কথা। টোটাল আমি ধরে নিচ্ছি 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, টোটাল আমি 100% এক্সাম হচ্ছে এরকম ধরে নিচ্ছি, টোটাল 100%। তো একটা স্টুডেন্ট 30% পেয়েছে এবং ফেলড বাই 25 মার্কস, খুব ভালো কথা। আরেকজন 40% পেয়েছে, দিয়ে কি করেছে, দিয়ে ও তোমার হচ্ছে 45 মার্কস ও এক্সট্রা পেয়ে বসেছে, 45 মার্কস এক্সট্রা পেয়ে বসে আছে। পাক। তাহলে একটা কাজ করি, এবার কি করব, এই স্টুডেন্টটা 30% পেয়েছে, দিয়ে 25 মার্কস কম পেয়েছিল, তাহলে একে 25 মার্কস পাইয়ে দাও প্লাস 25 করে। আর এ 40% মার্কস পেয়ে ও কি হয়েছে, 45 মার্কস এক্সট্রা পেয়েছিল 5 মার্ক থেকে, এর থেকে 45 মার্কস কাটিয়ে নাও, দিয়ে দুটোকে সমান করে দাও। কি করলাম? কেউ কি বুঝলে আমি কি করলাম? আমি যেটা করলাম সেটা হচ্ছে, এ 30% মার্কস পেয়ে পাস মার্কস এর থেকে ও কি করেছিল, পাস মার্কস এর থেকে 25 মার্কস কম পেয়েছিল, ওকে 30% মার্কস এর সঙ্গে সেই 25 মার্কস পাইয়ে দিয়ে এটাকে আমি কি বানালাম, এটাকে আমি বানালাম পাস মার্ক বানালাম। আর ও 40% পেয়ে পাস মার্কের থেকে 45 নম্বর অতিরিক্ত পেয়েছিল, ওর 40% নাম্বার থেকে 45 মার্কস আমি কমিয়ে দিয়ে এটাকেও কি করলাম, পাস মার্ক বানালাম। দুটো দুটোকে তাহলে দুটো পাস মার্ককে আমি ইকুয়াল করে লিখতেই পারি পাশাপাশি। সবাই বলে এই স্টেপটা বুঝলে নাকি? খুবই কমন একটা প্যাটার্ন, এটা প্রচুর রিপিট হয় এক্সামে, তো এটা ভালো করে দেখে নাও এই প্যাটার্নটা, এটাই হচ্ছে মেইন জায়গা। তো বুঝলে নাকি সবাই বলো, না বুঝলে আমি বলছি আরেকবার। হ্যাঁ, বুঝেছি। বুঝেছো? আচ্ছা বেশ, ঠিক আছে, ভেরি গুড। সবাই বুঝেছে আশা করছি। তো তাহলে করে এখান থেকে চলো দেখা যাক যে 30%, এবার এবার এটাকে আমরা সলভ করবো, সিম্পল। তো 30% 40% ইকুয়েশনের এদিকে নিয়ে আসলে এটা মাইনাস করলে 10% হবে। আর 45টা এদিকে গেলে প্লাস হবে, তাহলে 45 বাজে 50, 50 করে 70। তাহলে 10% এর ভ্যালু কত পেলাম, 70 পেলাম। ভালো করে বুঝবো, 10% এর ভ্যালু পেলাম আমি 70। এবার আমাকে দিয়েছে যে পাস মার্ক কত। এবার এই দুটোই পাস মার্ক, 30% প্লাস 25 অথবা 40% মাইনাস 45, দুটোই পাস মার্ক। তুমি 10% এর ভ্যালু যদি 70 হয়, যে 10-এর ভ্যালু যদি 70 হয় এরকম করে, তুমি এই 30% এর ভ্যালু বার করে তার সঙ্গে 25 জুড়ে দিয়েও পাস মার্ক বার করতে পারো, অথবা 40% এর ভ্যালু বার করে 45 মাইনাস করেও পাস মার্ক বার করতে পারো। আমি এটা ধরছি আপাতত। 10-এর ভ্যালু 70 হলে 30-এর ভ্যালু কত, তাহলে এটা বোঝাই যাচ্ছে 7-3 21, 210 আসবে। তার সঙ্গে 25 মার্কস কে অ্যাড করে দাও পাস মার্ক বার করার জন্য, এটা হচ্ছে তোমার পাস মার্ক। 25 অ্যাড করে দিলে 25 × 10 = 35, তাহলে 235 মতন আসছে পাস মার্ক। বলো সবাই বুঝলে নাকি? কারোর কোনো রকম ডাউট থাকলে এখনই বলো, দেখে নাও ভালো করে। এটা একটা ভালো টাইপ, এটাকে একটা টাইপ হিসেবে কিন্তু মার্ক করতে হবে। ওকে, আমি তাহলে মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। কারো ডাউট নেই যেমন হচ্ছে।
আর একটা কোশ্চেন এখান থেকে দেখবো। বলা হয়েছে 200 লিটার অফ মিক্সচার contains 15% water and rest is milk. Rest is milk. ঠিক আছে, ভালো কথা। The amount of milk must be added. জয়েন করতে চাইছে। আচ্ছা, the amount of milk, the amount of milk must be added, must be added so that, so that resulting mixture contains 87.5% মিল্ক। অর্থাৎ প্রশ্নটা কি করলো? প্রশ্নটা করলো যে 200 লিটারের একটা মিক্সচার আছে, সেখানে 15% ওয়াটার আছে অ্যান্ড রেস্ট ইজ মিল্ক। মানে 15% যদি ওয়াটার থাকে তাহলে অবশিষ্ট কতটা আছে? 85%। তো 85% মিল্ক থাকবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, the amount of milk must be added, amount of milk must be added so that resulting mixture contains 87.5% milk। মানে প্রথমে ওয়াটার কত আছে? ওয়াটার আছে আমার 15% থাকুক, আর মিল্ক কত আছে? মিল্ক আছে আমার এখান থেকে 85% থাক। ঠিক আছে, এই দুটো আমার থাকতেই পারে এখান থেকে, থাক। আচ্ছা, এবার কি আছে? এবার হচ্ছে আমাকে বলেছে অ্যামাউন্ট অফ মিল্ক মাস্ট বি অ্যাডেড, মানে কতটা মিল্ক আমাকে আরো অ্যাড করতে হবে, কতটা মিল্ক আমাকে আরো অ্যাড করতে হবে যাতে করে রেজাল্টিং মিক্সচারে তোমার মিল্ক কত থাকবে? মিল্ক থাকবে বলেছে 87.5%। 87.5%। আর ওয়াটার ডেফিনেটলি তাহলে সেই হিসেবে চেঞ্জ হবে। এটা যদি 87.5% হয় তাহলে ওয়াটার তোমার কত হওয়া উচিত? 12.5% হওয়া উচিত ওয়াটার, হ্যাঁ কি না? তবেই তো টোটালটা 100% হবে। তো কতটা মিল্ক অ্যাড করলে এইভাবে জিনিসটা চেঞ্জ হবে? বোঝা গেল? সবাইকে বোঝাতে পারলাম ব্যাপারটা? বলো সবাই, ক্লিয়ার নাকি? ওকে, কেউ যখন কিছু সারা শব্দ দিচ্ছে না তার মানে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছে। আচ্ছা, এবার আমরা এটা করবো কি, ভালো করে দেখো। এইখানে একটা কিন্তু খুব এই কোশ্চেনটাকেও কিন্তু খুব ভাইটালি তোমরা ফলো করবে, কারণ হচ্ছে একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে রেশিওর এখানে একটা ইন্ট্রোডাকশন এখানে দেখাচ্ছি। রেশিও চ্যাপ্টার এখন আমরা শুরু করিনি, বাট রেশিওর একটা ইন্ট্রোডাক্টরি জিনিস এখানে দেখাচ্ছি, সেটা ভালো করে দেখো, প্রচন্ড কাজে লাগবে পরবর্তীতে। ফার্স্ট কেসে মিল্ক ইস টু ওয়াটার কত আছে আমাকে বলো? মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে? এই 85:15 যদি করি, 85 আর 15 যদি রেশিও করি, তাহলে 5×7 85 এবং 5×3 15, তাহলে 17:3। এটা আমার হওয়া উচিত। সেকেন্ড কেসে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে? আচ্ছা, 87.5% এর ফ্র্যাকশন ভ্যালু আমাকে কে বলতে পারবে? পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করলে 7/8। অবভিয়াসলি 7/8। তাহলে মিল্ক এখান থেকে আসছে আমার 7/8, আর ওয়াটার এখানে আসছে 12.5% এর ফ্র্যাকশন, কে বলতে পারবে আদার দেন? 1/8। আচ্ছা, তো আমি বলতে চাইছিলাম রাজন্যা বাদে কেউ একজন, তো যাক ওই বলে দিল। বাকিরা কুইক রেসপন্স করছে না, তার মানে তাদের মাথায় জিনিসটা কুইক প্রসেস হচ্ছে না, আমি এটাই ধরবো। তো এটা কিন্তু করলে চলবে না, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু ইগার থাকতে হবে অ্যান্সার করার জন্য, যেন 2-3টে অ্যান্সার আমি একসঙ্গেই পাই, এতটা ইগারনেস যেন থাকে, অর্থাৎ এতটা ফ্লো যেন থাকে। হুম একজনই অ্যান্সার দিচ্ছে বাকিরা দিচ্ছে না, দ্যাট ইজ নট এ গুড সাইন। এগুলো খুব বেসিক, এগুলো যদি তোমরা মানে এই জিনিসগুলো এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন, তারপরে ওইদিকে রিজনিং এর ক্ষেত্রে রিভার্স লেটার্স, ঠিক আছে, লেটার র্যাঙ্কিং, তারপরে তোমার হচ্ছে এখানে মানে টেবিলস, ঠিক আছে, স্কোয়ার কিউবের ভ্যালু, এইগুলো কিন্তু মানে খুব বেসিক ডিমান্ড, এগুলো তো রাখতেই হবে তৈরি, এগুলো তৈরি না থাকলে পরে কিন্তু কিছুই ফাউন্ডেশন হলো না। তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের রেশিও পাচ্ছি 7:1। এখানে আমি 7:1 এর রেশিও পাচ্ছি পরবর্তীকাল। ঠিক আছে, হলো এত দূর অব্দি আমরা ক্লিয়ার। এবার আমাকে জিজ্ঞেস করেছে কতটা মিল্ক অ্যাড করতে হবে, তার মানে বোঝা যাচ্ছে মিল্ক কিছুটা চেঞ্জ হচ্ছে। আর ওয়াটার কি হচ্ছে? ওয়াটার কিন্তু থাকবে আনচেঞ্জড, হ্যাঁ কি না? ওয়াটারে কিন্তু কোনো রকম চেঞ্জ আমি দেখছি না। অর্থাৎ
ফার্স্ট রেশিওতে আর সেকেন্ড রেশিওতে আমাকে এই ওয়াটারের পার্টটাকে কি করতে হবে, সমান সমান করতে হবে। আচ্ছা, তোমাদেরকে ফ্র্যাকশনের রেশিও বার করার সময় একটা জিনিস বলেছিলাম যে ফ্র্যাকশনের রেশিওর ক্ষেত্রে পাশাপাশি দুটো ফ্র্যাকশন যদি থাকে তাদের রেশিও নিচ্ছি, তাহলে উপরে দুটো লব আর নিচে দুটো হরের মধ্যে কাটাকুটি করা যায়। বলেছিলাম কি এটা? বলিনি বোধহয়, নাকি? কে একজন বলো আমাকে, বলেছিলাম কিনা। এই তোমরা সাড়া দাও না কেন? একটা প্রশ্ন করছি, সাড়া হ্যাঁ, দাও। হ্যাঁ বলেছিলেন মনে হয়। হ্যাঁ বলেছিলেন। এটা বলেছিলাম, আচ্ছা বেশ ঠিক আছে, যদি বলে থাকি তাহলে ভালো, আর না তো করে আমি আরেকবারও বলে দিচ্ছি যে ধরো যদি কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা যদি বার করি রেশিও, মানে ধরো সাপোজ এখানে 2/9:1/3 এরকম রয়েছে, তাহলে এটাকে না আমরা 3 3 এর 9 এরকম করে ডাইরেক্ট কেটে, আর আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে কোনাকুনি, মানে বেসিক্যালি 2/3 = 1/9 হলে আমরা যা যা করতে পারি, এই যে তলায় 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 কাটাকাটি করতে পারি, হ্যাঁ, তারপরে তোমার কোণে কোণে গুণ করতে পারি, সবই হচ্ছে সম্ভব রেশিও থাকলে পরে। এই ইস্টু থাকলেও এটা সম্ভব, কারণ 2/9 = 1/3 আমরা নর্মালি যেটা করে থাকি। আচ্ছা, 2/9/1/3, পরের স্টেপে কি করব, 2/9 1/3টা উল্টে গেলে 3 হলো, তাহলে 3 3 এ 9, 2/3 = 2:3, এটাই করি তো। তো সেটা এত লেন্দি না আগে আমরা এভাবেও করতে পারি যে তলায় তলায় কেটে দিলাম, 2/3:1 এরকম আসছে, তিনটাকে কোনাকুনি দিয়ে গুণ করে দেওয়া যেতে পারে, তাহলে 2:3 এরকম চলে আসবে ডাইরেক্ট, ঠিক আছে। তো এটা একটা কুইক অ্যাপ্রোচ করার জন্য। বাকিরা হয়তো নাও জেনে থাকতে পারে, তাই জন্য ওদেরকেও জন্য বলে দিলাম, আশা করছি তোমরা এবার জেনে গেলে ব্যাপার। ওকে, তো তাহলে আমরা ফিরে আসি, যেটাতে করছিলাম আমরা সেই জায়গাতে ফিরে আসি। তো এবার আমাকে কি করতে হচ্ছে, আমাকে ওয়াটারটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তাই ওয়াটারটা আমাকে ফিক্স করতে হবে। কি করে ফিক্স করব? এখানে ওয়াটার আছে কত, এখানে ওয়াটার আছে তোমার 3 ইউনিট, এখানে আসছে ওয়াটার কত, এখানে ওয়াটার আছে আমার 1 ইউনিট, দুটোকেই সমান করতে। একটা কাজ করি, তাহলে নিচের রেশিওটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আমরা জানি যে একটা রেশিওকে মাল্টিপ্লাই করাই যায় যা কিছু সংখ্যা দিয়ে, শুধু শর্ত একটাই যে রেশিওর মধ্যে যত কটা এলিমেন্ট আছে সব কটাকেই সেই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 3 1 কে 3 হয়ে যাবে। তাহলে ওয়াটারটা আমার কি হলো, কোনো চেঞ্জ হলো? কোনো চেঞ্জ কিন্তু হলো না তখন ওয়াটারের ক্ষেত্রে, রাইট? বলো সবাই হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এবার রেশিও গুলো কত দাঁড়াবে, তাহলে ফার্স্ট রেশিওটা 17:3, পরেরটা হবে 3 7 21, এটা ইস্টু তোমার 3 এরকম দাঁড়াবে, হ্যাঁ কি না? এরকম একটা চেঞ্জ দেখাচ্ছে, মিল্ক এদিকে আসছে, এদিকে ওয়াটার আসছে। তো ওয়াটারে দেখো 3 আর 3, অর্থাৎ ওয়াটার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম চেঞ্জ হয়নি। মিল্কটাই কেবলমাত্র চেঞ্জ হয়েছে, আগে 17 ইউনিট ছিল, এখন এখানে 21 ইউনিট হয়েছে, তাহলে কতটা মিল্ক এখানে বাড়লো? 4 ইউনিট মিল্ক বাড়লো, রাইট? 4 ইউনিট মতন মিল্ক আমার বাড়লো, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে 4-এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে, 4-এর ভ্যালুটা বার করতে পারলেই আমি বলতে পারবো যে কতটা মিল্ক আমাকে অ্যাড করতে হয়েছে। কি করে বার করবো 4-এর ভ্যালু? দেখো, আমি স্টার্ট করেছিলাম কত, 200 লিটার মিক্সচার দিয়ে, হ্যাঁ কিনা, 200 লিটার। তার মানে আমি বলতে পারি এটা টোটাল যে মানে কোয়ান্টিটি, এটা আমার 200 লিটার। সবাই বলো। আমরা বলতে পারি যে এই যে মিল্ক আর ওয়াটারের টোটাল যে কোয়ান্টিটি যেটা ফার্স্টে আছে, সেটা 200 লিটার, আমি বলতে পারি কিনা? সবাই একটুখানি আমাকে জানাও যে হ্যাঁ বলতে পারি বা না বলতে পারি না, কি ব্যাপার। হ্যাঁ বলতে পারি। বলতে পারি ডেফিনেটলি। তাহলে এখান থেকে মিল্ক আছে 17 ইউনিট আর ওয়াটার আছে 3 ইউনিট, তাহলে টোটাল কত, 20 ইউনিট। তাহলে বলতে পারি যে এই 20-র ভ্যালুই হচ্ছে আমার টোটাল 200 লিটার। যদি 20-র ভ্যালু 200 হয়, তাহলে এই 4 যেটা এক্সট্রা মিল্ক অ্যাড করা হলো, সেই 4-এর ভ্যালু কত এখানে এরকম করে বার করতে পারবো। এটা এটা কাটলে অবভিয়াসলি 10 আসবে, আর 4 10 এটা মাল্টিপ্লাই করলে এখানে 40 লিটার আসবে। তাহলে বলতে পারি যে 40 লিটার মিল্ক আমাকে অ্যাড করতে হবে, মিল্ক টু বি অ্যাডেড। বলো সবাই। রেশিওতে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন প্রচুর থাকবে, বিশেষ করে মিশ্রণের চ্যাপ্টারে, মিক্সচার, তার একটা কিন্তু ছোট গ্লিমস আমি দিয়ে দিলাম পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যেই তোমাদেরকে, ঠিক আছে। তো একটু ভালো করে জিনিসটাকে অবজার্ভ করো, সেন্সিটিভ জিনিস কিন্তু, এই জিনিসগুলো ভালো করে হলে পরে তখন পরের চ্যাপ্টার গুলো কিন্তু আরো স্মুথ হয়ে যাবে। যে বুঝতে পারোনি সে একটুখানি আমাকে বলো তো আনমিউট করে, যে কোন জায়গাটা বোঝোনি, তাহলে আমার একটু ক্লারিফাই করতে সুবিধা হবে। যে বুঝতে পেরেছো সে জানো যে হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ বুঝেছি। বুঝেছে, আচ্ছা। সুশোভন, তোমার কি অবস্থা, বুঝতে পেরেছো? দাদা বুঝতে পেরেছি, তবে রেশিও মেথড দাদা কখন অ্যাপ্লাই করবো, একটা কোশ্চেন দেখে রেশিও মানে মেথড কখন অ্যাপ্লাই করব,
এবার যখনই তুমি এরকম টাইপের কোনো জায়গা দেখতে পাবে যে তোমার মানে ধরো দুটো বেশ জিনিসকে দুটো তোমার হচ্ছে এন্টিটি সেটাকে মিশ্রণ করে একটা কিছু তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এবং যখনই দেখবে যে কোনো একটা এলিমেন্টকেই চেঞ্জ করা হচ্ছে, যেমন এখানে দেখো বলেছে দ্য অ্যামাউন্ট অফ মিল্ক মাস্ট বি অ্যাডেড, তার মানে কি শুধু বোঝা যাচ্ছে মিল্কটাকেই চেঞ্জ করা হচ্ছে, ওয়াটারে কিছু নাড়াঘাটা করা হচ্ছে না। এরকম টাইপের সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন তুমি এটা রেশিও দিয়ে করতে পারো। আর তোমার দেখো এখানে রেশিও দিয়ে করার মতন জায়গাগুলো মেনশন আছে, যেমন হচ্ছে ফার্স্টে বলেছে কন্টেন্টস 15% ওয়াটার, রেস্ট ইজ মিল্ক, তার মানে বুঝতেই পারছো যে ওয়াটার যদি 15% থাকে, মিল্ক থাকবে বাকি 85%। এবং পরে পরে কি হয়েছে, কিছুটা মিল্ক অ্যাড করার জন্য মিল্কের পরিমাণটা 87.5% হয়েছে। এবার টোটাল কোয়ান্টিটি তো অলওয়েজ 100%ই থাকবে, তাই কি না? টোটাল কোয়ান্টিটি 100%ই থাকবে। তার মানে 87.5% মিল্ক হয়েছে, মানে ওয়াটারের কনসেন্ট্রেশন কিছুটা কমে গেছে। স্বাভাবিক কিনা তুমি প্র্যাকটিক্যালি ভাবো, একটা দুধ আর জলের মিশ্রণ রয়েছে, এক এক গামলা একটা দুধ আর জলের মিশ্রণ একরকম একটা লামসাম যে কোনো হিসেবে আছে, আমি জানি না, দরকারও নেই জানা, কিন্তু তাতে আমি যদি কিছুটা এক্সট্রা দুধ ঢালি, মানে দুধ ঢালি, তাহলে কি হবে? ওই মিশ্রণের মধ্যে মানে কিছু চেঞ্জ করছি না, শুধু দুধ অ্যাড করছি, তাহলে কি হবে? ওই মিশ্রণটাতে দুধের ঘনত্ব বাড়বে, অর্থাৎ মিশ্রণটা একটু গাঢ় হবে, হ্যাঁ কি না বলো? হবে তো? প্র্যাকটিক্যালি ভাবো, হুম অঙ্ক হুম ভুলে যাও। আর যদি দুধের পরিবর্তে আমি যদি ওটাতে জল অ্যাড করি, তাহলে করে কি জলের ঘনত্বটা বাড়বে, অর্থাৎ মিশ্রণটা ওভারঅল মিশ্রণটা কি হবে? পাতলা হবে, দুধটা পাতলা হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক তো? হুম তো এটাই হচ্ছে ঘটনা এখানে। এবার কি হচ্ছে, একটা কোয়ান্টিটি দেখো আনচেঞ্জড আছে। এবার এরকম কেসও হয় যে ওই মিশ্রণটা কিছুটা তুলে নেওয়া হলো, মিশ্রণটা তুলে নিয়ে তার জায়গায় তোমার হচ্ছে জল ঢালা হলো একই পরিমাণে, এরকম টাইপের কেসও হয়। হুম, সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা আসবো, কিন্তু প্রত্যেকটা কেসই যেমন আসবে, প্রত্যেকটা কেসের যে সলভ করার যে গোড়াটা অর্থাৎ বেসিকটা সেটা কিন্তু এরকমই। এইটাই হচ্ছে সেই বেসিক, সেই বেসিকটাকে ভালো করে রপ্ত করে নিতে হবে। প্রথমে 15% ওয়াটার দেওয়া আছে, তার মানে তুমি বুঝতেই পারছো মিল্ক যাবে 85%, পরে 87.5% মিল্ক হলো, তার মানে তুমি জানো 100 থেকে ওটা বাদ দিলে বাকি 12.5% ওয়াটার থাকবে। তো এই যে পার্সেন্টেজ দুটো পেয়ে গেলাম, পার্সেন্টেজ গুলোকেই তো আমি নালিফাই করে ওদের রেশিও বার করে নিতে পারবো। এটা হচ্ছে প্রথম হিন্ট, যে প্রথমটাতে মিল্ক আর ওয়াটার তাহলে কত 17:3 এরকম আসছে, তারপরটাতে মিল্ক আর ওয়াটার ওই পার্সেন্টেজ গুলো ফ্র্যাকশন করে কাটাকুটি করে 7:1 আসছে। এবার পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করে নিলে সুবিধাটা কি, এই সরি মানে রেশিও করে নিলে সুবিধাটা কি, এই যে দেখো পরের স্টেপে আমি যেটা করলাম, ওয়াটারটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো প্রথমে ওয়াটার আছে 3 ইউনিট, তারপরে দেখছি রেশিওটাতে 1 ইউনিট হয়ে আছে, তো ওয়াটার দুটোকে আমি চেষ্টা করবো সমান সমান করে দেওয়া দুটো জায়গাতেই। কেন? কারণ ওয়াটারে কোনো চেঞ্জ হয়নি। ওয়াটারটাকে যখনই সমান সমান করবো, দেখো রেশিওটা চেঞ্জ হয়ে নিচে দাঁড়ালো 17:3 থেকে 21:3। তো দেখতেই পাচ্ছি মিল্কে 4 ইউনিট বৃদ্ধি হয়েছে। এই 4 ইউনিট বৃদ্ধি কেন হয়েছে? কারণ আমরা মিল্ক কিছুটা অ্যাড করেছি, কোশ্চেনেই বলা আছে। এই 4-এর ভ্যালুটাই আমাকে বার করতে হবে কত। আর দূর অব্দি চলে আসলাম, মানে তোমার কাজ কমপ্লিট। কারণ আমরা 200 লিটার মিক্স দিয়ে স্টার্ট করেছিলাম, তাহলে 17:3, এখানে টোটাল মিক্স কটা আছে, কতটা আছে? 200 লিটার আছে, তো 17 হচ্ছে পার্ট মিল্ক আছে, 3 পার্ট হচ্ছে ওয়াটার আছে, তাহলে 17 আর 3 টোটাল 20 ইউনিট বা 20 পার্ট হচ্ছে মিক্সচার আছে। এই 20 পার্ট মিক্সচারের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 200 লিটার, তাহলে 4 পার্ট যেটা আমার এক্সট্রা অ্যাড হলো তার ভ্যালু কত, সেটা বার করে নিলে আমি 40 লিটার পেয়ে যাচ্ছি। তো এই কিছু হিন্টস দেখলে পরে আমি বুঝতে পারবো যে মিল্ক আর মানে রেশিও মেথডে যাবো কিনা। রেশিও মেথডে গেলে সব থেকে ইজি হয়, মোস্ট অফ দ্য কেসেস আমরা রেশিও মেথডটাই অ্যাপ্লাই করব, দেখবে। হুম, ক্লিয়ার? হুম ক্লিয়ার। আচ্ছা, এবার একটা ইজিয়ার একটা মানে টাইপ আমরা করব। হুম, এটাতেও তোমরা মানে এটা একটা টাইপ, মানে খুব ইজি টাইপ, দেখে নাও। হুম, রাম স্পেন্ডস হিজ মান্থলি ইনকাম, হিজ মান্থলি ইনকাম, মাসিক খরচ ও করছে, কি 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 পারপাসে খরচ করছে? দেখো, রেন্টে দিচ্ছে ও 30%, মানে টোটালে 30%, 40% অফ রিমেনিং, 40% অফ রিমেনিং অন হাউস হোল্ডস, খুব ভালো কথা। 1/7 অফ রিমেনিং
অন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, ঠিক আছে। ইফ ডিফারেন্স, হ্যাঁ, ইফ ডিফারেন্স বিটুইন rent and transport, if difference between rent and transport is what, rupees 3720, rupees 3720, then annual income of RAM, এটা কত আমাকে জানতে চাইছি, ঠিক আছে। অ্যানুয়াল ইনকাম অফ রাম এটা কত। তো এবার দেখো ভালো করে কোশ্চেনটা তাকে রিড করতে হবে। রাম কি করছে, নিজের মান্থলি ইনকাম খরচ করছে, আর এই যে এক্সপেন্সের যে হিসাবটা আছে পুরোটাই কিন্তু মান্থলি এক্সপেন্সের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে, পুরোটাই মান্থলি এক্সপেন্সের কথা বলা হয়েছে। ও রেন্ট দিচ্ছে কত টাকা, ও রেন্ট দিচ্ছে 30% মতন ও রেন্টে খরচা করছে, ঠিক আছে। টোটাল ইনকামের, টোটাল মান্থলি ইনকামের 30% রেন্টে যাচ্ছে। পরের লাইনটা বলেছে 40% অফ রিমেনিং, মানে 30% যখন রেন্টে চলে গেল, তারপর যেটা বাঁচলো রিমেনিং, সেই রিমেনিং এর 40%, সাবধান কিন্তু অনেকেই ভুল করে 40% অফ রিমেনিং অন হাউস হোল্ড কুইকলি পড়ে গিয়ে টোটাল মান্থলি ইনকাম যেটা তার 40% লাগিয়ে দেয়, কিন্তু তা করলে কিন্তু হবে না। টোটাল মান্থলি ইনকাম থেকে প্রথমে 30% আমি রেন্টে খরচা করে দিয়েছি, দিয়ে যেটা বেঁচেছে সেই বাঁচা অংশটার 40% চাপাচ্ছি হাউস হোল্ডে। তোমরা সকলেই জানো যে পার্সেন্টেজ ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন আমি যার ওপর চাপাচ্ছি, টোটাল কোয়ান্টিটি যেটার ওপর আমি পার্সেন্টেজ নিচ্ছি। তাই টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেলে পার্সেন্টেজের যে আমার ফলাফল রেজাল্টটা সেটাও কিন্তু চেঞ্জ হবে। পার্সেন্টেজ শুধু একা আমি বলতে শুধু 20% বলে দিলাম, শুধু 80% বলে দিলাম, সেটা বললে কিন্তু হবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাকে কেউ এক্সামে জিজ্ঞেস করছে, কিরে ভাই এক্সাম ছিল শুনলাম, কত পেলি এক্সামে, ও ভাই 90% পেয়েছি। লোকে কি ভাববে, 100তে পরীক্ষা হচ্ছে 90 পেয়েছে, কিন্তু আমি ওকে পুরোটা মেনশনই করলাম না। আরে ভাই আমার একটা বন্ধু আছে না, স্বপ্ননীল, ওর যা পেয়েছে তার 90% পেয়েছে, এবার স্বপ্ননীল দেখা যাচ্ছে পেয়েছে বেটা 10, হ্যাঁ কি না, স্বপ্ননীল পেয়েছে 10, ও 10-এর 90% মানে আমি 9 পেয়েছি, মানে 100তে আমি হিসাব মতন 9 পেয়েছি, হ্যাঁ কি না। ও ভাবলো আমি 90 পেয়েছি, কিন্তু আমি তো পেয়েছি 9। আর আমি ওটাকে ঘুরিয়ে বলছি, তাহলে অর্থাৎ মানে কি, পার্সেন্টেজ টোটালি ডিপেন্ডেন্ট অন যে তুমি কার ওপর চাপাচ্ছ তার উপর, তাই কার ওপর পার্সেন্টেজটা চাপছে সেটার ইনফোটা আগে খোঁজ করতে হবে আমাদেরকে। তো রেন্টে 30% চাপছে, তার মানে এটা বলা হচ্ছে টোটাল মান্থলি ইনকামের 30% হচ্ছে রেন্টে যাচ্ছে। নেক্সট বলেছে কিছু বলা নেই যখন রেন্টের ক্ষেত্রে আলাদা করে, তার মানে টোটালটা থেকেই নিচ্ছে এটা ধরে নেবো। তারপর এটা বলেছে 40% অফ রিমেনিং অন হাউস হোল্ড, মানে রেন্ট খরচা করার পর যেটা বাঁচলো তার 40% আমি চাপাচ্ছি হাউস হোল্ডস এর উপর। 1/7 অফ রিমেনিং, মানে এই যে হাউস হোল্ডে খরচা করার পরেও যেটা বাঁচলো তার 7/1 1/7 পার্ট, এটা খরচা করছি আমি ট্রান্সপোর্টের ওপর, যাতায়াতের ওপর। আচ্ছা, এবার বলছে ইফ ডিফারেন্স বিটুইন রেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট ইজ 3720, মানে রেন্টে যা খরচা হচ্ছে ট্রান্সপোর্টে যা খরচা হচ্ছে তার যদি ডিফারেন্সটা 3720 টাকা হয়, তাহলে অ্যানুয়াল ইনকাম অফ রাম কত, মানে এক মাসের ইনকাম বেরিয়ে যাবে, তাহলে 12 মাসের ইনকাম কত সেটা বলতে গেছে। একটু হাত লাগাই কোশ্চেনটাতে, আমি বোঝাই যাচ্ছে আমি টোটালটাকে ধরে নিয়েছি টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি ইনকাম যেটা সেটা আমি ধরে নিচ্ছি 100, ঠিক আছে, 100। তাহলে রেন্টে কত খরচা হচ্ছে, সিম্পল ব্যাপার, রেন্টে আমার 30 খরচা হচ্ছে, এখান থেকে বাঁচছে কত, রিমেনিং কত, রিমেনিং থাকছে আমার 70, রাইট, 70 এটা হচ্ছে আমার রিমেনিং। এই রিমেনিং এর 40% যাচ্ছে হাউস হোল্ডস, তাহলে এখান থেকে হাউস হোল্ডস কত নিচ্ছি, 40% চাপাচ্ছি, তাহলে হাউস হোল্ড, হাউস হোল্ডে আমার কত যাচ্ছে, এই 70-এর 40%, তো 70-এর 40% মানে আমরা বলতেই পারি 28 ডাইরেক্টলি, হ্যাঁ কি না, কারণ আমরা জানি 70 × 40 করবো আর পার্সেন্টেজ জন্য এই দুটো শূন্য ক্যান্সেল হবে, তাহলে 7/28 পড়ে থাকে। এটা যেন এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এতদিনে। আচ্ছা, এই 70 থেকে 28 খরচা করলাম হাউস হোল্ডে, তাহলে এবার রিমেনিং কত পড়ে থাকলো, 70 থেকে 28 আমি খরচা করেছি, তাহলে 70 20 50, 50 থেকে 8 গেলে 42, তাহলে এখন রিমেনিং হচ্ছে 42, ভালো কথা। এর মধ্যে 1/7 খরচা করব, কোথায় 1/7 খরচা করব, এর 1/7 খরচা করছি আমি কিসে, কিসে যেন ছিল 1/7, ট্রান্সপোর্টে ছিল 1/7, ছিল তোমার এখান থেকে
ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে চলো, তাহলে ট্রান্সপোর্টে টিআর লিখছি, ট্রান্সপোর্টে কত খরচা করছে 42-এর 1/7, মানে 7×6 = 42, 6 মতন খরচা হচ্ছে ট্রান্সপোর্টে, রাইট? এটাই তো বেরোচ্ছে, হ্যাঁ কি না বলো? সবাই ক্যালকুলেশনটা বুঝছো নাকি একটু বলো তো আমাকে, কারো কোনো প্রবলেম থাকলে বলো। 6টা কি করে করলে? 6টা কি করে করলাম? আচ্ছা, হাউস হোল্ডে খরচা করার পর রিমেনিং ছিল 42 মতন। এবার 42-এর মধ্যে থেকে 42-এর 1/7, অর্থাৎ 7/1 ট্রান্সপোর্টে, তাহলে সিম্পল 42 ইন্টু 1/7 করলাম, 7×6 = 42 হয়ে গেল 6, ওই থেকেই 6 আসলো ট্রান্সপোর্টের জন্য। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো এতদূর অব্দি আমি করলাম। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে আমাকে বলেছিল, এই কোশ্চেনটা কোথায় গেল, এই যে বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন রেন্ট এন্ড ট্রান্সপোর্ট বলেছে। তো রেন্টে কত খরচা গেছে, আবার রেন্টে খরচা গেছে আবার 30, রেন্টে আমার 30 মতন খরচা গেছে। ট্রান্সপোর্টে কত খরচা করলাম, ট্রান্সপোর্টে খরচা করলাম আমি 6, 30 আর 6, এই 30 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি, 24-এর ডিফারেন্স তৈরি হচ্ছে। এই 24-এর ভ্যালু বলা হয়েছে 3720 অরিজিনাল ভ্যালু, তাহলে বলতে পারি যে 24-এর ভ্যালু হচ্ছে আমার 3720। হোক, এবার হচ্ছে ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনকাম অফ রাম। এবার 24-এর ভ্যালু যদি 3720 হয়, তাহলে আমি বার করতে পারবো এই 100-এর ভ্যালু কত। আচ্ছা, 100-এর ভ্যালু বার করা মানে এটা কি বেরোলো বলো তো, মান্থলি ইনকাম বেরোলো। সবাই বলে হ্যাঁ কিনা? এতদূর অব্দি যেটা করে রেখেছি এটা সিম্পলিফাই করলে আমরা মান্থলি ইনকামটা পাবো, রাইট কিনা? হ্যাঁ। পাবো। তাহলে এবার অ্যানুয়াল ইনকাম বার করার জন্য এই মান্থলি ইনকামটাকে যদি 12 দিয়ে গুণ করে দিই, কারণ 12 মাস 1 বছর, প্রতি মাসের পেয়ে গেলে 12 মাসের কত, তো 12 মাস দিয়ে যদি গুণ করি তাহলে আমি অ্যানুয়াল পেয়ে যাবো। তাহলে এবার দেখো 12×2 = 24 কাটলাম, এটাকে কাটো, 2×8 = 36, 1 2 2×6 = 12, 1860, 1860 আর পেছনে আরো দুটো শূন্য অ্যাড করে, তাহলে বলতে পারি 1,86,000 মতন হচ্ছে ওর মান্থলি এই অ্যানুয়াল ইনকাম, হ্যাঁ কি না? ডাইরেক্ট বেরিয়ে গেল। সবাই বলো ব্যাপারটা বুঝলে নাকি, বলো যেখানে যদি কারো বুঝতে অসুবিধা থেকে থাকে বলে বলো যে হ্যাঁ কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। বুঝেছি। বুঝেছো? সবাই বুঝেছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এটাও কিন্তু এই হাউস হোল্ড এক্সপেন্সেস এরকম টাইপের আরো কিছু চেঞ্জ দিয়ে পরেও দিতে পারে, যেমন হচ্ছে যে এর এত পার্সেন্টেজ গেল ওইদিকে, তার আবার এত গেল ওইদিকে, এরকম করে কিছু কিছু করে কিন্তু দিতে পারে, ঠিক আছে? তো এগুলো আমরা খেয়াল করব। আমি প্রত্যেকটা টাইপেরই জাস্ট একটা করে আমি তোমাদের মানে ধরন দেখিয়ে রাখছি, এবং প্র্যাকটিসের সময় কিন্তু এগুলো কিন্তু তোমাদের হেল্প করবে। মানে কারণ দেখা যাচ্ছে তোমরা যখন এক্সারসাইজ করবে এই টাইপের উপর দেখা যাচ্ছে আরো অনেক তোমরা কোশ্চেন পাবে, যে বিভিন্ন রকম স্টাইলের রয়েছে, কিন্তু মেথডটা একই হবে, কনসেপ্ট একই হবে, মানে সলভিং প্রসিডিওর একই থাকবে। আচ্ছা, এটা আরেকটা টাইপ হচ্ছে, নতুন টাইপ করব, সেটা হচ্ছে প্রোডাক্ট স্টেবিলিটি রুলের উপর। প্রোডাক্ট স্টেবিলিটি রুল, এটা একটা নতুন টাইপ। কি হবে এখানে দেখো, বলা হচ্ছে ফর আ রেক্ট্যাঙ্গেল লেন্থ ইজ, আগে একটা রেক্ট্যাঙ্গেলের অঙ্ক করেছিলাম যে লেন্থ বাড়ানো হলো, ব্রেড বাড়ানো হলো, এটা কিন্তু সেইটা নয়, এটা একটু আলাদা। লেন্থ ইজ ইনক্রিজড বাই 25%, ওকে। এবার বলা হচ্ছে অ্যাট হোয়াট পার্সেন্টেজ ব্রেড শুড বি ডিক্রিজড, so that total area remains constant। অর্থাৎ কি বললো এখানে, বলা হয়েছে যে একটা রেক্টাঙ্গেল, সেখানে লেন্থ ইজ ইনক্রিজ বাই 25%, মানে দৈর্ঘ্যটাকে 25% বাড়ানো হলো, তাহলে অ্যাট হোয়াট পার্সেন্টেজ ব্রেড শুড বি ডিক্রিজড সো দ্যাট টোটাল এরিয়া রিমেন্স কনস্ট্যান্ট। মানে তাহলে তোমার মানে দৈর্ঘ্য যদি বাড়িয়েছে কিছুটা, তাহলে প্রস্থ কতটা কমাবো, যে দৈর্ঘ্য প্রস্থের গুণফল করে যে ক্ষেত্রফল পাচ্ছিলাম, সেই ক্ষেত্রফলটা আগেও যা ছিল এখনো তাই থাকবে। বোঝা গেল আমি যেটা বলতে চাইছি? আমার বক্তব্যটা কি সবার কাছে ক্লিয়ার হলো? হুম। কোশ্চেনের মানেটাকে বুঝতে হবে, কোশ্চেনের মানেটা বুঝতে পারলে অর্ধেক কোশ্চেন সলভ। তো দেখো
লেন্থ ইজ ইনক্রিজ বাই 25%। এটা সিম্পল ব্যাপার। দেখো এরিয়া ইজ ইকুয়াল টু আমি জানি কি লেন্থ ইনটু ব্রেড, এটা আমরা সবাই জানি। ওকে, তো লেন্থ আমার হচ্ছে +25% বাড়ানো হয়েছে, এরিয়াতে হচ্ছে নো চেঞ্জ, মানে একদম সেম সেম থাকবে, নো চেঞ্জ। তো বোঝা যাচ্ছে ব্রেড কিছুটা আমাকে কমাতে হবে, বা কত পার্সেন্টেজ কমাতে হবে সেটা আমাকে বার করতে লাগে। ওকে, এবার দেখো আমি ধরে নিচ্ছি, না আমি এটা ধরে নেবো না, আমি ইনিশিয়ালি তোমাদেরকে একটু ট্রাই করার সুযোগ দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো তো, দেখো তো তোমরা কেউ অ্যান্সার বার করতে পারো নি, কারণ এটা আগে যেহেতু তোমরা এরকম একটা টাইপের করেছো তারই একটু মডিফিকেশন, একটু ট্রাই করো তোমরা নিজেরা, আমি দেখছি এসে পরে। 5 মিনিট টাইম দিলাম।
এটা বলো না। আচ্ছা, কেউ কি সলভ করতে পেরেছে? এনিওয়ান? কেউই পারোনি? ঠিক আছে, আমি ট্রাই করছি। আচ্ছা, হ্যাঁ দাদা, হয়েছে 20%। 20%। ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড। এটাই রাইট অ্যান্সার। তো এবার অ্যাপ্রোচটা একটুখানি দেখে নাও, আমি যে অ্যাপ্রোচটাই করছি। তো একটা বেসিক অ্যাপ্রোচ প্রথমে দেখাই। প্রথমে দেখা যাচ্ছে লেন্থ হয়তো 100 মতন ছিল, ঠিক আছে? মানে 100 বলতে এরিয়াটা, মানে ইনিশিয়াল এরিয়া ধরে নাও, এটা ইনিশিয়াল এরিয়া হচ্ছে 100 মতন ছিল। এবার 25% ইনক্রিজ হওয়ার জন্য কি, লেন্থ লেন্থ 25% ইনক্রিজ হওয়ার জন্য আমার এরিয়াটা বেড়ে 125 হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি ওটাতে আবার 25 কমিয়ে দিচ্ছি, যাতে করে আমার 100তেই এরিয়াটা ফিরে আসে। তাহলে এই রিডাকশনটা কিসের জন্য হবে? ব্রেডথের জন্য হবে, হ্যাঁ কি না? প্রস্থটা কমাচ্ছি বলে। এবার তাহলে প্রস্থ কতটা কমছে? এই টোটাল 125 হয়ে যেতে পারতো, কিন্তু তার মধ্যে 25 কমিয়ে দিচ্ছি। তাহলে 25 কমাচ্ছি আউট অফ 125। তাহলে 100তে কত কমাচ্ছি? 25 5 125, 5 20 100, অর্থাৎ এই যে 20%। 20% আমাকে ব্রেডটা কমিয়ে দিতে হবে। সেটার জন্য আমার, যাতে করে ওটাই ইনিশিয়াল আর ফাইনাল যেন এটা আনচেঞ্জ থাকে, এরিয়াটা যেন কনস্ট্যান্ট থাকে, যে রিমেনিং কনস্ট্যান্ট বলেছে, তো এরিয়া যেন কনস্ট্যান্ট থাকে। এইটা একটা ব্যাপার, ঠিক আছে? এটা নর্মাল টেকনিক। আরটা আমরা সাকসেসিভ দিয়েও করতে পারি, সেটাও দেখো। সাকসেসিভ দিয়ে কি করে করব? আহ আমি একটা লিখছি এ আই, মানে এরিয়া ইনিশিয়াল, আর এটা হচ্ছে এ এফ, এরিয়া ফাইনাল। তো লেন্থের জন্য প্রথমে কি হচ্ছে, লেন্থ প্রথমে আমি কি করলাম, 25% বাড়াচ্ছি। তো 25% মানে আমরা জানি 1/4। তো লেন্থ যদি বাড়াই এই হিসাবে, তাহলে 4 হবে ইনিশিয়াল, ওর মধ্যে 1 বাড়ছে, যে 5 হচ্ছে ফাইনাল, ঠিক আছে? কিন্তু ব্রেডতে এবার তাহলে কি করতে হবে? ব্রেডটা আমার কিছুই করতে হবে না, জাস্ট এটাকে সোয়াপ করে লিখতে হবে, 5 থেকে 4 হবে, কারণ 4 থেকে এরিয়া বেড়ে 5 হলো, ওই 5টা থেকেই আবার কমিয়ে 4 করে দিতে হবে, যাতে করে কি থাকে, এখানেও 5 4 20 যেন এরিয়া 20 থাকে, আর এখানেও 4 5 20 যেন 20 থাকে, মানে ইনিশিয়াল এরিয়া ফাইনাল এরিয়া যেন সমান সমান থাকে। এটাই রুল। তো ব্রেডতে কতটা কমালাম? ব্রেডতে আমি 5 থেকে 1 কমিয়ে 4 করলাম। তাহলে ব্রেড কতটা কমছে? 5 এর মধ্যে 1 কমছে, তাহলে 100তে কত, বা 1/5 মানে তোমরা জানো যে 20% হয়। তাহলে 20% এখান থেকে কমছে ব্রেড। বোঝা গেল? সবাই বুঝতে পারলেন নাকি? একটু বলো আমাকে, দু রকম মেথডেই দেখালাম। হুম হুম ওকে। তো এইটা কিন্তু খুব একটা ভাইটাল একটা ইয়ে, কারণ হচ্ছে এর উপর বেস করে আমরা আরো এক্সাম্পল দেবো। শুধু যেটা লেন্থ ব্রেডথ এর উপরে অ্যাপ্লিকেবল হয় তা কিন্তু নয়। দেখো এবারে আরো কোন কোন জায়গায় কেমন কেমন ভাবে এই কোশ্চেনটাকে আনা যেতে পারে। আহ এই যে, এইটা ভালো কোশ্চেন দেখাই। বলা হচ্ছে প্রাইস অফ সুগার, হ্যাঁ, প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%। 20% হারে বাড়ানো হলো 20%। দেন হোয়াট পার্সেন্টেজ কনজামশন, মানে সুগার যতটা করে খরচ হয়, কনজামশন শুড বি রিডিউসড, শুড বি রিডিউসড টু মেনটেন এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট। এটা আমাকে বলেছে প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই 20%, প্রাইস বেড়েছে 20%, হোয়াট পার্সেন্টেজ কনজামশন শুড বি রিডিউস টু মেনটেন দ্য এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট। এবার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দিস এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি, প্রাইস পার কেজি, ইউনিট প্রাইস যেটাকে বলা হয়, প্রাইস পার কেজি মানে প্রতি কেজি দরে দাম কত, ইনটু কনজামশন ইন কেজি। কেজি বা গ্রাম, আমরা কেজি দরে হিসাব করি বলে কেজি লিখছি, কনজামশন ইন কেজি।
মানে কি, ধরো চিনির মূল্য হচ্ছে ধরো 70 টাকা পার কেজি, ঠিক আছে? আর আমার প্রতি মাসে দেখা যাচ্ছে 8 কেজি করে চিনি লাগে, কথার কথা। তাহলে আমার টোটাল আমার এক্সপেন্ডিচার কত হলো? টোটাল এক্সপেন্ডিচার কত হলো? 70 ইন্টু 8, 560 টাকা চিনির পিছনে লাগছে, নাকি না? এটাই তো সিস্টেম। তো এবার এখানে বলা হচ্ছে কি প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই 20%, মানে এই পার্টটা বেড়ে গেছে 20%, ভালো কথা। এবার এক্সপেন্ডিচারটা বলছে মানে হোয়াট পার্সেন্টেজ কনজাম্পশন শুড বি রিডিউস, তাহলে কনজাম্পশনটাকে কিছু পার্সেন্টেজ আমাকে কমাতে হবে, যাতে করে এক্সপেন্ডিচারটা কি থাকে, এক্সপেন্ডিচারটা থাকে তোমার নো চেঞ্জ, নো চেঞ্জ, মানে এক্সপেন্ডিচার যেন একদম অ্যাজ ইট ইজ থাকে। এটাই বলতে চেয়েছে। আগের কোশ্চেনটার মতোই কিনা বলো, সেম টু সেম। তো এখানে কি করব, এখানে দুটো একটা করো তোমার প্রাইসের জন্য, আর একটা করো তোমার হচ্ছে কনজাম্পশনের জন্য, এরকম করে দুটো ভাগ করো। প্রাইস কত হচ্ছে 20%, মানে 1/5। তো প্রাইস হচ্ছে 5 থেকে বেড়ে 6 হচ্ছে, কনজাম্পশনটাকে আমাকে 6 থেকে টেনে 5 করতে হবে, যাতে করে আমার এই যে 5 6 30 করলে আমার বেরোচ্ছে এক্সপেন্ডিচার, 5 6 30 করলে বেরোচ্ছে এক্সপেন্ডিচার, এইটা যেন আমার দু ক্ষেত্রেই সমান থাকে। তো কনজাম্পশনের কি পরিবর্তন, 6 থেকে 5 হলো, মানে কত কমলো? 1 কমলো। তাহলে 6 এর মধ্যে 1 কমলে আমার 100-তে কত কমলো? তো সিম্পল ব্যাপার, 16.23% এখানে কমা উচিত, হ্যাঁ কি না? বলো। আমার তাহলে এখানে -16.23% এখান থেকে আমার কনজাম্পশনটা কমাতে হবে। বলো সবাই, বুঝলে হ্যাঁ নাকি বলো? একই মেথড, একই প্রসেস, শুধু ভাষাটা আলাদা। এই ভাষাটা দেখে পরে অনেকেই মানে কনফিউজ হয়ে যেতে পারে যে চিনির দাম বেড়েছে কমেছে কি সব বলছে ভাই। হুম। তো এটা একটু দেখতে হবে আমাদেরকে। ক্লিয়ার? বাবা, আমি তো ভেবেছিলাম যে আজকে পার্সেন্টেজের সবটাই শেষ করে দেবো, কিন্তু পার্সেন্টেজটার বাকি যেটা পড়েছিল সেটা তো করতেই ভালো টাইম লেগে যাবে। যাই হোক, পরে কোশ্চেনে মুভ করি। আরেকটা কোশ্চেন এখান থেকে দেখবো। উম, ভালো কোশ্চেন। প্রাইস অফ সিনেমা টিকিট ইজ ₹50, 50 টাকা করে, ঠিক আছে? ইট ইজ রিডিউসড, বাই 20%, 20% করে সিনেমার টিকিটের দাম কমিয়ে দেওয়া হয়েছে। বাট ইটস কালেকশন রেভিনিউ কালেকশন ইজ ইনক্রিজড বাই 25%। বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন টিকিট সেল, টিকিট সেল। দেখো ভালো করে বুঝবে, এতক্ষণ কি হচ্ছিল, সবকিছু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকছিল, কিন্তু এখন কিন্তু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ব্যাপারটা থাকছে না, এখন একটা অন্যরকম কেস হচ্ছে। কি বলেছে? বলেছে প্রাইস অফ সিনেমা টিকিট ইজ ₹50। খুব ভালো কথা। সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে প্রাইস অফ সিনেমা টিকিট ₹50, 50 টাকার ভ্যালুটা ইউজ করার কোনো দরকারই নেই, কারণ দেখো ফাইনাল কোয়েশ্চেনটা আমাকে কি জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন টিকিট সেল, মানে ফাইনাল অ্যান্সারটা আমার আসবে কোনো একটা পার্সেন্টেজ ভ্যালুতে। তো যখনই ফাইনাল অ্যান্সার কখনো পার্সেন্টেজ বা কখনো রেশিওতে চাইবে, এবং কোশ্চেনের মধ্যে যদি কোনো এমন ডেটা মেনশন থাকে যেটা কোনো রিয়েলিস্টিক ডেটা মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এই যে 50 টাকা, 3 কেজি, হ্যাঁ, এগুলো হচ্ছে রিয়েল ভ্যালু। সেই রিয়েল ভ্যালুটাকে আমরা ইগনোর করেও ক্যালকুলেট করতে পারি, এটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, তো বলেছে টিকিট মানে সিনেমা টিকিটের মূল্য হচ্ছে এত, তো বলা হচ্ছে ইট ইজ রিডিউসড বাই 20%, মানে প্রত্যেকটা টিকিটের যে ভ্যালু, টিকিটের দাম 20% হারে কমলো, ভালো কথা। বাট ইটস রেভিনিউ কালেকশন ইনক্রিজ বাই 25%। রেভিনিউ কালেকশন মানেটা আগে বোঝো, রেভিনিউ কালেকশন মানে হচ্ছে, এবার সবার আগে রেভিনিউ মানেটা কি আমি একটু দেখাই। রেভিনিউ মানে হচ্ছে টিকিট প্রাইস, পার টিকিট প্রাইস, প্রত্যেকটা টিকিটের বলে পার টিকিট প্রাইস ইনটু টোটাল টিকিট সেল, এটাকেই বলা হয় রেভিনিউ। মানে ধরো তুমি মোবাইল ফোন বিক্রি করো, কথার কথা, মোবাইল ফোনের দোকান আছে, এক একটা মোবাইল ফোন দেখা যাচ্ছে তোমার কাছে 5,000 টাকা করে, ঠিক আছে? আর তুমি মোটামুটি একদিনে দেখাচ্ছে 10টা মোবাইল বিক্রি করলে,
তাহলে তোমার টোটাল রেভিনিউ কত হলো? 5,000 ইন্টু 10, 50,000। এটাকেই বলা হয় রেভিনিউ, ঠিক আছে? অর্থাৎ টোটাল যে কালেকশন সেটাকেই বলা হয় রেভিনিউ, ঠিক আছে? তো টিকিটের মূল্য কি করা হয়েছে? রিডিউস বাই 20%। এটা 20% হারে কমানো হয়েছে, খুব ভালো কথা। কিন্তু রেভিনিউ কালেকশন ইনক্রিজ বাই 25%। রেভিনিউ কালেকশন হচ্ছে এতে 25% বেড়েছে, ভালো কথা। এবার দেখো, যে কোনো একটা রাশি ধরো a ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই, এটা রয়েছে না? এবার ধরো এক্স যদি কমানো হয়, বলা হচ্ছে এক্সটা কমেছে, কিন্তু গুণফল এ তো হচ্ছে গুণফল, এক্স আর ওয়াই এর গুণফলটা হচ্ছে, কিন্তু গুণফলটা দেখা যাচ্ছে ওভারঅলে বেড়েছে। তাহলে এক্সটা কমলো, মানে এ হচ্ছে এক্স ইন্টু ওয়াই, তো দুটো রাশির মধ্যে একটা রাশি কমলো, কিন্তু তাতে করেও গুণফলটা ওভারঅলে বাড়ছে। তার একটা কারণ কি? আরেকটা যে রাশি ওয়াই সেটা নিশ্চয়ই বেড়েছে। এগুলো কমন বেসিক জিনিস, এগুলো আশা করছি তোমরা সকলেই জানো এগুলো। হুম। তো টিকিটের মূল্য 20% হারে কমেছে, কিন্তু টোটাল রেভিনিউটা 25% বেড়েছে। তার মানে এই যে টিকিটের যে সেল, এটা নিশ্চয়ই কিছু হারে বেড়ে গিয়ে থাকবে। এবার কত পার্সেন্ট হারে বেড়েছে সেটাই আমার প্রশ্ন, সেটাই আমাকে জিজ্ঞেস করেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা কি করে করা যেতে পারে? এটা করার একটা সহজ প্রসেস দেখো, সেই সাকসেসিভ লাগিয়েই করবো, সব থেকে ইজি মেথডে হবে। রেভিনিউ ইনিশিয়াল আর রেভিনিউ ফাইনাল এরকম করে দুটো রাশি বানাচ্ছি, মানে কলম বানাচ্ছি। আচ্ছা, একটা করছি টিকিট প্রাইসের উপর। তোমরা এখন নতুন বলে আমি এগুলো কিন্তু এত লিখছি, নয়তো করে তোমরাও যখন শিখে যাবে আর কিন্তু এত লিখবে না। যত কম লিখবে তত ফাস্ট হবে। টিকিট প্রাইস হচ্ছে 20% কমেছে, তো 20% মানে আমরা জানি 1/5। তো 5 ইনিশিয়াল হলে পরেরটা হবে 4। টিকিট সেলের কি গল্প আছে সেটা আমি এখনো জানি না, সেলের গল্পটা এখন আমি জানি না। আগে তো সমান সমান থাকতো, মানে গুণফলটাই চেঞ্জ হতো না। অর্থাৎ রেভিনিউ, আগের কেসটাতে কি করেছিলাম, যে রেভিনিউ এর জায়গাটা চেঞ্জ হচ্ছিল না, তাই আমরা 4 থেকে 5 এরকম করে টেনে দিচ্ছিলাম। কিন্তু এখানে একটু গল্প আছে। রেভিনিউ 25% বেড়েছে, 25% মানে 1/4, রাইট? 1/4। তো আমি বলতে পারি যে আগে রেভিনিউ ছিল 4, এখন রেভিনিউ হয়েছে 5, এটা বলতে পারি। এবার এই যে সেলের ভ্যালু গুলো আমাকে লিখতে হবে। কি হিসাবে লিখতে হবে? এখানে এমন একটা ভ্যালু লিখতে হবে যেন এই 5 আর এটা গুণ করলে 4 আসে। এখানে এমন একটা ভ্যালু লিখতে হবে যেন 4 আর এটা গুণ করলে যেন 5 আসে। সিম্পল ব্যাপার, এটুকু তোমরা সবাই বুঝছো। তো এখানে কত লেখা উচিত? এখানে সিম্পল 4/5 লিখতে পারি। তাহলে তো 5 ইন্টু 4/5 করে উপর নিচে কেটে গিয়ে 4 আসবে। একইভাবে এখানেও আমি কি লিখতে পারি, না সরি সরি সরি, ভুল বললাম, 5/4 হবে, এইখানে 4/5 হবে। না 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 না, ঠিকই তো করছি। এখানে 5/4 হবে, এখানে 5/4 হবে, এটা 5/4। পরিষ্কার করে লিখি। এখানে এটা হবে তোমার 5/4। তো এটা 5 ইন্টু 4/5 করলে 5/5 কেটে কেটে 4 থাকবে। এটা 4 ইন্টু 5/4 করলে 4 কেটে গিয়ে 5 থাকবে। সবাই বলো একমত নাকি আমার সাথে? বলো। এটা হচ্ছে ইনিশিয়াল সেল, এটা ফাইনাল সেল। এটা এই চেঞ্জটাই কিন্তু সেলস এর ক্ষেত্রে হচ্ছে, যেটা আমাকে বার করতে হবে। সবাই বলো এই পার্টটা যেটা করলাম এটা বুঝলে না, ভাইরাল পার্ট এটা। দাদা বুঝেছি। তাহলে হ্যাঁ, এবার সেলস এর রেশিওটা কম্পেয়ার করি। প্রথমে 4/5 ছিল, তারপরে 5/4 আসলো। আমি রেশিও করা তোমাদেরকে দেখিয়েছি, ভগ্নাংশে সিম্পল, এটা কাটাকুটি হলে কাটাকুটি করো উপর নিচে, আদারওয়াইজ কোনাকুনি গুণ করো। 4 4 16:25। তাহলে আগে 16 ছিল, এখন হলো 25। তাহলে কতটা বাড়লো? 9 ইউনিট মতন বাড়লো। আমাকে জিজ্ঞেস করছে টিকিট সেলের কি চেঞ্জ হয়েছে। তো 16 থেকে আমার 9 বাড়ছে, তাহলে 100 তে আমার কত বাড়ছে? এটাই আমার হিসাব হওয়া উচিত, রাইট? এটাই তো হিসাব হওয়া উচিত। 4 4 16, 4 25 100, 25 9 225/4, এটা একটা হিসাব আসলো। 225/4, 225/4 মানে এটা হবে তোমার, যদি করি 4 5 20, 2 5, 4 6 24, 1 0, তাহলে ওটা 56.25% মতন আমি দেখতে পাচ্ছি। 56.25% মতন সেলস বেড়েছে। বলো, গোটা কোশ্চেনটা ভালো করে দেখো, বুঝলে নাকি? কিচ্ছু ডিফারেন্স নয়, শুধু আগে হচ্ছে এই গুণফলের জায়গাটা হচ্ছে তোমার সমান সমান থাকছিল, চেঞ্জ হচ্ছিল না, তাই এটা করাটা ইজি হচ্ছিল। বাট এখন এখানে চেঞ্জ হচ্ছে, তাই ওই হিসাবে আমাকে এখানে গুণ করলে কত কি রাশিগুলো আসবে সেগুলো বার করে লিখতে হচ্ছে, এবং তার চেঞ্জটা দেখতে হচ্ছে যে রেশিও অ্যাপ্লাই করে কতটা চেঞ্জ তার হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। বাস এইটুকুই ডিফারেন্স। বলো, সবাই বুঝলে নাকি? কোনো প্রবলেম থাকলে জানাও আমাকে। এখানে যে 16টা দেওয়া রয়েছে সেটা কার ভ্যালু, মানে কি ওটা 16টা? 16 মানে এই 16টার কথা বলছো, তাই তো? হ্যাঁ। এটা কিছুই না, দেখো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সেলস ইনিশিয়াল ইস টু সেলস ফাইনাল, মানে প্রথমে সেল কত হতো, পরে সেল কত হয়েছে। আর সেলস এর চেঞ্জটা এখানে বলা হয়েছে 4/5 থেকে এটা 5/4 চেঞ্জ হয়েছে।
তাই 4/5:5/4 করলাম। আর এই রেশিওটাকেই আমরা সিম্পলিফাই করলাম, 16:25 আসলো, যেটা আমি এখনই দেখালাম যে তোমাকে যদি ধরো a/b:(x/y) রেশিও দেওয়া আছে, তো এটাকে সিম্পলিফাই করে আমি জাস্ট এই কোনাকুনি গুণ করে করে লিখতে পারি, এটা a/y:(b/x) এরকম করে করতে পারি। শর্ত একটাই, এই উপরেরটার সঙ্গে এই নিচেরটা গুণ হয়ে আগে লিখবো, তারপরে এই পরেরটাকে লিখবো, বাস এইটুকুনি ডিফারেন্স। ওর থেকেই 16টা এসছে। হুম। আচ্ছা, কারো কোনো আর ডাউট আছে তো বলো। ঠিক আছে। ঠিক আছে। একইভাবে এরপর একটা দারুণ অঙ্ক করাবো, এই টেকনিকের উপর বেস করি, কিন্তু আপাতত এই ক্যাটাগরির সব থেকে বেস্ট কোয়েশ্চেন আমি বলবো, সব থেকে বেস্ট কোয়েশ্চেন। বলা হচ্ছে ডিউ টু 25% ইনক্রিমেন্ট, 25% increment in price of sugar, in rise of sugar, a man, a man is unable, a man is unable, এক মিনিট, unable to purchase, unable to purchase, unable to purchase 2 kg sugar, sugar less in rupees 400. Calculate initial price, current price, initial consumption এবং কারেন্ট কনজাম্পশন। এই কোশ্চেনটাকে বড় বড় স্টার মার্ক দিয়ে নিজেদের খাতায় একটা স্পেশাল হাইলাইট করে তুলে রাখো, খুব ভালো কোশ্চেন এটা। বলা হচ্ছে ডিউ টু 25% ইনক্রিমেন্ট ইন প্রাইস অফ সুগার, মানে সুগারের দাম 25% বেড়েছে, তার জন্য আ ম্যান ইজ আনএবল টু পারচেজ 2 kg সুগার লেস ইন rupees 400। ভালো করে বুঝবো, আনএবল টু পারচেজ 2 kg সুগার লেস ইন rupees 400, মানে আগে 400 টাকায় যে চিনিটা পেত, হুম, এখন তার থেকে 2 কেজি চিনি কম পাচ্ছে, 400 টাকাতেই কিনছে কিন্তু 2 কেজি চিনি ও কম পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হিসাবে প্রথমে ইনিশিয়াল প্রাইস, কারেন্ট প্রাইস, মানে প্রথমে চিনির দাম কত এবং এখন চিনির দাম কত হয়েছে সেটা, এবং ইনিশিয়াল কনজাম্পশন, কারেন্ট কনজাম্পশন, মানে প্রথমে কতটা চিনি খেত ওরা এবং এখন কতটা চিনি কনজিউম করছে সেটা বার করতে বলেছে। খুব ভালো কোশ্চেন, আর কোশ্চেনটা ভালো করে বোঝো। কি হয়েছে, চিনির দাম বেড়েছে, ঠিক আছে, চিনির দাম বেড়েছে, কিন্তু তার জন্য ওনার কি হয়েছে, উনি 400 টাকা খরচ করে আগে যতটা চিনি পেতেন তার থেকে 2 কেজি কম চিনি পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমাকে চিনির দাম কতটা ছিল, চেঞ্জ কি হয়েছে সেটা বার করতে হবে, এবং ওনার চিনি খাওয়ার পরিমাণে কি চেঞ্জ হয়েছে সেটা বার করতে হবে। দেখো, একটা জিনিস বুঝতে হবে, প্রথমে প্রাইস, প্রাইস কি হয়েছে, প্রাইস বেড়েছে তোমার হচ্ছে 25% হারে প্রাইস বেড়েছে, মানে 1/4। তাহলে ভালো করে বুঝবে, আর এক্সপেন্সটা কিন্তু সমান, 400 রুপিস বলেছে, মানে এক্সপেন্স কিন্তু ওনার চেঞ্জ হয়নি, উনি 400 টাকা নিয়েই চিনি কিনতে যাবে, মানে বাজেট আমার ফিক্স ভাই, তাতে করে তোমার যতটা চিনি কমিয়ে দাও তাও ভালো, কিন্তু বাজেট আমি বাড়াবো না, ব্যাপারটা এরকম জায়গায় আছে। তাহলে হিসেব মতন ভালো করে বুঝবো, এক্সপেন্ডিচার, ইনিশিয়াল এক্সপেন্ডিচার এবং ফাইনাল এক্সপেন্ডিচার, এরকম দুটো আমি চার্ট বানাচ্ছি। আর দুটো চার্টে দুটো পার্থক্য কিসের জন্য হবে, একটা হবে তোমার যে প্রাইসের ঘর আসবে, একটা কনজাম্পশনের ঘর আসবে, রাইট, একটা প্রাইসের ঘর হবে, একটা কনজাম্পশনের ঘর আসবে। এবার প্রাইস কত হয়েছে, আগে 4 ছিল এখন তোমার 5 হয়েছে,
রাইট? কনজাম্পশন তাহলে কত চেঞ্জ হবে? 5 থেকে 4 চেঞ্জ হবে, কারণ এটার জন্যই কিন্তু ওনার টোটাল এক্সপেন্সটা 20 আর টোটাল এক্সপেন্সটা 20 এরকমই থাকছে, রাইট? একই না? এরকমই হচ্ছে তো, বলো সবাই। তাহলে এবার কনজাম্পশনে কতটা চেঞ্জ হচ্ছে, কনজাম্পশন কতটা কমছে। আমি যদি কনজাম্পশনটাকে হিসাব করি, তাহলে কনজাম্পশন আমি দেখতে পাচ্ছি এতক্ষণ যেটা নর্মাল করলাম 5 থেকে 4 হয়েছে, অর্থাৎ 5 এর মধ্যে ওনার 1 কমছে। তাহলে 100তে হিসাব করলে তোমার ওটা -20%, মানে কনজাম্পশন কমেছে হচ্ছে 20% কনজাম্পশন কমেছে, রাইট? রাইট। এবার একটা জিনিস আমাকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে 20% কনজাম্পশন কমেছে। হুম, 20% ওনার কনজাম্পশন কমেছে, রাইট? আর কোশ্চেনে বলেছে ম্যান ইজ আনএবল টু পারচেস 2 কেজি সুগার লেস। 2 কেজি সুগার উনি কম কিনতে পারছেন, এইটা ভালো করে খেয়াল করুন। তো 2 কেজি সুগার কম মানে আমি বলতে পারি যে এখন উনি 2 কেজি কম চিনি খান বা কম চিনি পারচেস করেছেন, মানে কনজাম্পশন ওনার 2 কেজি কমেছে, এটা তো কোশ্চেনই বলা আছে, বলো সবাই হ্যাঁ কি না? একটু আমার হ্যাঁ। সাথে কমিউনিকেট করো, এই কোশ্চেনটাতে সবাই একটু কমিউনিকেট করো। রেসপন্স না দিলে আমি বুঝবো না তোমরা কতটা বুঝছো না বুঝছো। এরকম মিউট করে সবাই চুপ করে বসে আছো জড় পদার্থের মতো, দ্যাট ইজ নট এ গুড থিং। হুম, অনলাইন ক্লাস বলে আমি ভেবো না যে আমি বকতে পারবো না বা আমি কিছু বলতে পারবো না। হুম, আর কারো যদি মানে আমি যদি প্র্যাকটিক্যাল কথা বলাতে কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটাও জানাতে পারো। ইউ আর ফ্রি টু লিভ মাই ক্লাস। কারণ আগে আমার এরকম খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে একজনের সঙ্গে, ঠিক আছে? তাকে বাবা আমি মানে আমি মনে করবো যে আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, মানে শুধু মাসে মাসে ফিস গোনাটা আমার কাজ নয়। হ্যাঁ, তোমরা ফিস দিয়ে পড়ছো মানে আমি এটা মেক শিওর করবো যে তোমরা যেন এখান থেকে কিছু কোয়ালিটি নিয়ে ফিরছো। হুম, যেন এন্ড অফ দ্য ডে কিছু জানো যে হ্যাঁ তোমাদের মধ্যে কিছু হলো, একটা ইনক্রিমেন্ট হলো, একটা কিছু হলো গ্যাদার করলে তোমরা, ভবিষ্যতে যেন তোমাদের সিলেকশনটা কনফার্ম হয়। হ্যাঁ, হতে পারে আমি কোনো নামি ইনস্টিটিউট ফর্ম করিনি, যেটা আমি পারবো কিনা বা চাইও না, আমার অত সব কোনো বড় অ্যাসপিরেশনসও নেই, কিন্তু আমি চাই যে যদি 5 জনও পড়ে 5 আউট অফ 5 জন আমার কাছ থেকে সিলেকশন পায়। তো এটা মেক শিওর করার জন্য আমাকে কিন্তু কিছু মানে স্টেপস নিতে হবে ক্ষেত্র বিশেষে। তাতে এবার যদি কারোর কোনো মনে হয় যে হ্যাঁ দাদা বেশি বকবক করছে বা বেশি শাসন করছে বা বেশি বলছে কিছু ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা, বাদ দাও ভাই, এখানে পড়বো না। ইউ আর ফ্রি টু লিভ, নো প্রবলেম এট অল। কিন্তু এই কোশ্চেনটাতে যখন বলছি একটু কমিউনিকেট করো, তো প্লিজ ইটস এন ইগার রিকোয়েস্ট, তো সবাই একটু কমিউনিকেট করবে, কারণ এটা যথেষ্ট ট্রিকি জায়গা আছে, বুঝতে পারবে না নয়তো করে। আচ্ছা, তো 20% এখানে কনজাম্পশন কমছে এবং এখানেও বলা হয়েছে যে 2 কেজি সুগার উনি লেস নিচ্ছেন। তাহলে আমি এখানে এবার তাহলে রিয়েল কনজাম্পশনটা কিন্তু বার করতে পারবো, কারণ দেখো আমাকে কিন্তু আগের কোশ্চেন গুলোতে সিম্পল জিজ্ঞেস করছিল কত পার্সেন্টেজ কনজাম্পশন চেঞ্জ হয়েছে, কত পার্সেন্টেজ প্রাইস বেড়েছে, বাট এখানে কিন্তু সবকিছু রিয়েল ভ্যালু চেয়েছে। ক্যালকুলেট ইনিশিয়াল প্রাইস, ফাইনাল প্রাইস, মানে কারেন্ট প্রাইস, ইনিশিয়াল কনজাম্পশন এন্ড কারেন্ট কনজাম্পশন, সব এগুলো জিজ্ঞাসা করেছে, তার মানে রিয়েল ভ্যালু বার করতে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে 20% কনজাম্পশন কমেছে, এই 20% ভ্যালুই হচ্ছে আমার 2 কেজি। কারণ এখন 20% কনজাম্পশন কমেছে আর উনি 2 কেজি চিনিও কম কিনছেন, তাহলে 20% ভ্যালু 2 কেজি। তাহলে 100-র ভ্যালু কত? তাহলে 20 × 5 = 100 এবং 5 × 2 = 10 কেজি। তাহলে আমি এটা বলতে পারি যে এই 10 কেজি এটা 100%, মানে 20% কনজাম্পশন কমেছে, মানে কি আগে 100% কনজিউম করতেন, এখন উনি 80% কনজিউম করছেন। আগের যে 100% তার ভ্যালু বেরোলো 10 কেজি, তার মানে বলতে পারি যে ইনিশিয়াল কনজাম্পশন ছিল তোমার হচ্ছে 10 কেজি। হ্যাঁ কি না বলো? আমি বলতে পারি হ্যাঁ। কি না এটা? এটা বলতে পারি। তাহলে আমি এখানে লিখবো, এগুলোকে নোট করতে হবে। ইনিশিয়াল কনজাম্পশন ছিল ওনার তাহলে 10 কেজি, আর এখন কারেন্ট কনজাম্পশন কত দাঁড়াচ্ছে? তাহলে কারেন্ট কনজাম্পশন 10 কেজি থেকে এখন 2 কেজি কমিয়ে দাও, 8 কেজি, তাহলে দাঁড়াচ্ছে এখন কারেন্ট কনজাম্পশন, হ্যাঁ কি না? রাইট, এখন এটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ। ওকে, আচ্ছা। আর উনি খরচ কত করছেন, এক্সপেন্স কত করছেন, ভালো করে বুঝবো। এবার এটা বেরিয়ে গেছে মানে বাকিটা ইজি। এক্সপেন্স করছেন কিন্তু উনি 400 টাকা, 400 টাকায় এক্সপেন্স করছে, আর কিন্তু কিছু এক্সপেন্স করছেন না। এবার 400 টাকায় আগে কতটা চিনি পেতেন উনি? 10 কেজি চিনি পেতেন। 400 টাকায় এখন কতটা চিনি পাচ্ছেন উনি? 8 কেজি চিনি পাচ্ছেন। তাহলে আমি এখান থেকে ইজিলি পেয়ে যাবো ইনিশিয়াল প্রাইস অ্যান্ড ফাইনাল প্রাইস, মানে প্রতি কেজি চিনির দামটা পেয়ে যাবো ইনিশিয়াল প্রাইস অ্যান্ড কারেন্ট প্রাইস। আগে 400 টাকা খরচ করে উনি পেতেন 10 কেজি চিনি, তাহলে এটা ডিভাইড করলে আমি বলতে পারি যে ₹40 per কেজি ছিল আগে চিনির রেট। এখন ওই 400 টাকা খরচ করে উনি পাচ্ছেন 8 কেজি চিনি, তাহলে এখান থেকে কাটাকুটি করে বলতে পারি যে ₹50 per কেজি বেরিয়ে গেল।
তাহলে এখান থেকে বেরোলো আমার ইনিশিয়াল কনজাম্পশন, কারেন্ট কনজাম্পশন, এখান থেকে বেরোলো ইনিশিয়াল প্রাইস এন্ড কারেন্ট প্রাইস। এক্সপেন্সটা মাঝখান থেকে কিন্তু 400 টাকা একদম ফিক্সড রেখেছেন উনি, কোনো রকম চেঞ্জ করেনি। না ভাই, বাজেট মেরা ফিক্সড হ্যাঁ, বাজেট আমার ফিক্স আছে ভাই, আমি ওর থেকে উঠবো না। তো 4টে কোশ্চেন ছিল, ইনিশিয়াল অ্যান্ড কারেন্ট প্রাইস, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কনজাম্পশন, দুটোই কিন্তু 4টেই কিন্তু বেরিয়ে গেল। এবার বলো সবাই কোশ্চেনটার অ্যান্সারটা বুঝলে নাকি, প্রসিডিওরটা? কোথাও কোনো ডাউট থাকলে আমাকে বলো এখন। ডাউট থাকার জায়গা হতে পারে, ওই জন্য আমি বারবার করে বলছি কোশ্চেনটার ক্ষেত্রে। না, ডাউট নেই তো। ডাউট নেই, ওকে। একটা পার্ট বেরিয়ে গেলে পরে পরের পার্টটা বার করাটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো, ওয়েল ডান। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরকম টাইপের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এক্সামে কিন্তু দিতে পারে, হ্যাঁ, মানে পিও প্রিলিমসে এক্সপেক্টেড দিতেই পারে, বা মেন্স লেভেলে কিন্তু অবশ্যই আসতে পারে। তো মানে বি কেয়ারফুল। এটাতে ভালো করে প্র্যাকটিস রাখতে হবে। ওকে, তাহলে এই রিগার্ডিং মোটামুটি এরকম প্যাটার্নের এরকম টাইপের মধ্যে যা যা ছিল সব মোটামুটি হলো। হুম। আচ্ছা, এখানে কি আছে, ইলেকশন বেসড একটা কোশ্চেন আছে, ইলেকশনের কি কতটা পার্টিসিপেট করছে না করছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার পাস ওয়ান ফেল ম্যাক্সিমাম মার্কস অন, আচ্ছা ঠিক আছে। আর কটা মাত্র আছে, একেবারেই শেষ করে দিই আজকে। আজকে আর আমি এটাকে পার্সেন্টেজটাকে আর আমি রেসিডিউ হিসেবে রাখতে চাইছি না। হ্যাঁ, পরের দিন তাহলে নিউ চ্যাপ্টারে ঢুকতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে নতুন টাইপ আরেকটা, যেটা হচ্ছে ইলেকশন বেসড কোয়েশ্চেন কিছু আছে, হ্যাঁ। ইন অ্যান ইলেকশন, in an election one candidate got 55% of total valid votes, ঠিক আছে। 20% of the voters were invalid if the total number of voters if the total number of voters was 7,500। আচ্ছা, একটা ছোট্ট একটুখানি আউট অফ দ্য টপিক একটু ইংলিশের কোশ্চেন করি। যদি আমি ইংলিশে, আমার জ্ঞান খুবই সীমিত, নয়তো করে আমি ইংলিশটাও পড়াতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা ইংলিশ তো পড়ছো নিশ্চয়ই, ব্যাংকিং প্রিপারেশন করছো, ইংলিশ তো পড়ছোই। আচ্ছা, সবাই বলো তো, ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ওয়াজ 7,500 লিখলাম। আচ্ছা, ভোটার্স তো একটা প্লুরাল ফর্ম, তা আমি ওয়াজ কেন ইউজ করলাম, ওয়ের কেন ইউজ করলাম না? কে বলতে পারে দেখি? দা আছে, মানে দা টোটাল নাম্বার অফ ভোটার। নো, দ্যাট ইজ নট দ্য অনলি ভ্যালিড রিজন। এনিওয়ান? ইংলিশটাও কিন্তু পড়তে হবে, ইংলিশ কিন্তু ইকুয়ালি মানে পড়তে হয়, ইংলিশটাও পড়তে হবে। আমি তো সফটলি কেন বলছি, ইংলিশটা পড়তে হবে। কারণ হচ্ছে ম্যাথ রিজনিং কিন্তু আমি যেভাবে করাচ্ছি এবং তোমরা যদি ঠিকঠাক করে এফোর্ট দাও, তাহলে করে ম্যাথ রিজনিং আমি গ্যারেন্টি দিচ্ছি তৈরি হয়ে যাবে। কিন্তু ইংলিশ কিন্তু যত ভালো করেই পড়ো, মানে যার ইংলিশ ভালো তার ভালো, তার চিন্তা নেই। কিন্তু যার ইংলিশ মোটামুটি মডারেট অথবা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, তো তাদেরকে কিন্তু প্রচুর খাটতে হবে, এবং খেটেও কিন্তু 100% মানে ইংলিশটাকে গ্রিপে নিয়ে আসা খুব ডিফিকাল্ট। এখানে যেটা হয়েছে, এখানে সাবজেক্ট কিন্তু ভোটার্স নয়, টোটাল নাম্বার অফ ভোটার্স। এখানে যে টোটাল নাম্বার যে বলছে, নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টার্গেট, নাম্বারটা হচ্ছে আমার সাবজেক্ট। সেটার জন্য এবার নাম্বার কি, নাম্বারটা তো একটা তোমার হচ্ছে মানে প্লুরাল তো হচ্ছে না, এটা সিম্পল নাম্বারস তো নয়, নাম্বার সিঙ্গুলার আছে, তা তাই জন্য ওটার জন্য সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করলাম। টোটাল নাম্বার অফ ভোটার্স ওয়াজ 7,500। এগুলো হচ্ছে এরকম করে ট্রিক করা হয়। হুম আমরা লাস্ট ওই এটার দিকে তাকাই, আমি ভোটার্স তো সাবজেক্ট আছে, তো ওটা ওয়্যার হবে। হ্যাঁ, কোনো এরা ডিরেকশনে হয়তো দিয়ে দিল নাম্বার অফ ভোটার্স ওয়্যার 7,500, আমরা ভাবি হ্যাঁ ঠিকই তো আছে, কোনো খারাপ তো ভুল তো কিছু দেখছি না, নো এরার হবে মনে হয়, এটা নো এরার মার্ক করে দিয়ে চলে আসে, ভুল হয়ে যায়। বাট এখানে নাম্বারের দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওকে, তো ফট করে মাথায় আসলো, তো তোমাদের সঙ্গে ডিসকাস করলাম এটা। এটা খুবই বেসিক জিনিস যদিও। চলো, বলেছে ইন এন ইলেকশন ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস, ঠিক আছে। 20% অফ দ্য ভোটার্স ওয়ার ইনভ্যালিড, মানে কি,
টোটাল ভোটার আগে বুঝবো, এখানে ভ্যালিড ভোট ইনভ্যালিড ভোট এই কনসেপ্টটাকে বুঝবো। টোটাল ভোটার্স কিছু হয়, ঠিক আছে? মানে ধরো একটা ইয়েতে টোটাল মোটামুটি 1000 জন ভোট দিতে এসছে, ঠিক আছে, 1000, এরা হচ্ছে টোটাল ভোটার্স, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে এবার আরেকটা চার্ট তৈরি হয়, সেটা হচ্ছে কি টোটাল ভোটার্সদের মধ্যে যে তোমার রেজিস্টার্ড ভোটার্স, রেজিস্টার্ড ভোটার্স মানে দেখা যাচ্ছে কি একটা এলাকাতে হয়তো 1000 জন হয়তো ভোট দেওয়ার জন্য এলিজিবল। রেজিস্টার্ড ভোটার্স কারা? যারা ভোট দিতে এসছে, দেখা যাচ্ছে মোটামুটি 900 জন তোমার ভোট দিতে এসছে, বাকি 100 জন দেখা যাচ্ছে আমার অ্যাবসেন্ট, মানে ওরা ভোট দিতে আসেনি। হয় না, অনেক সময় দেখবে হয়তো বয়স্ক মানুষ বাড়িতে থাকে না এখানে, হ্যাঁ, শারীরিক অসুস্থ, হ্যাঁ, বা তারা অনেকে আছে যারা ভোট দেয় না, তো তারা বাদ, 100 জন অ্যাবসেন্ট, 900 জন ভোট দিতে যেতে, এই 900 জন হচ্ছে রেজিস্টার্ড ভোটার্স, মানে যারা মানে বুথে, পোলিং বুথে ভোট করতে এসছে। আচ্ছা, এদের মধ্যে রেজিস্টার্ড ভোটার্স থেকে আবার দুটো ভাগ তৈরি হয়, একটা হচ্ছে তোমার ভ্যালিড, একটা হচ্ছে ইনভ্যালিড। মানে ভ্যালিড ইনভ্যালিড কিরকম? দেখা যাচ্ছে কারোর ভোটটা মেশিনে ভুল হয়ে গেছে, বা স্ট্যাম্প মারতে গিয়ে ওরা ভুল জায়গায় মেরে দিয়েছে, ওদের ভোটটা কাউন্ট করা যাবে না, ইনভ্যালিড ভোটার। তো মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি এখানে 100 জন দেখা যাচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে, আর 800 জন দেখা যাচ্ছে ভ্যালিড, মানে 800 জনের ভোট হচ্ছে ঠিকভাবে পড়েছে, বাকি 100 জনের ভোট দেখা যাচ্ছে ভোট দিতে ভুল করেছে, ওই জন্য ওদের ভোটটা বাতিল হয়েছে। এবার এই 800 জন যে ভ্যালিড ভোটার্স, এই ভোটগুলোই কিন্তু মানে ক্যান্ডিডেটসদের মধ্যে ভাগ হবে, মানে এইগুলোই কাউন্ট করা হবে, এই ভোটের ভিত্তিতে কে উইনার হলো, কে লুজার হলো, এগুলো কিন্তু এখানে ভাগ করা হবে। এটা হচ্ছে ভোটিং এর মানে ভোটিং যে টাইপের যে কোয়েশ্চেন্স গুলো থাকবে তার ফুল স্ট্রাকচার হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা কোশ্চেনে ফিরে আসি। এখানে রেজিস্টার্ড ভোটার্স এর কথা বলেনি, কিন্তু কিছু কোশ্চেনে রেজিস্টার্ড ভোটার্স এর কথাও বলে, ওই জন্য আমি একেবারেই বলে দিলাম। ওকে, তো বলেছে ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ টোটাল ভ্যালিড ভোটস। তো ভ্যালিড ভোটস মানে বুঝতেই পারছো কোনটাকে বলা হচ্ছে। 20% অফ দ্য ভোটার্স ওয়ার ইনভ্যালিড, মানে টোটাল ভোটারের 20% যেটা তারা কিন্তু ইনভ্যালিড, মানে তাদের ভোটটা ভুল হয়েছে। অর্থাৎ তাহলে ভ্যালিড ভোটস কটা? ভ্যালিড ভোটস আমি বলতে পারি যে ভ্যালিড হচ্ছে আমার 80%, 80% ভোট হচ্ছে আমার ভ্যালিড, আর ইনভ্যালিড আমাকে বলেছে 20%, এটা বলতে পারি। বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ওয়াজ 7500, টোটাল ভোটার কত? টোটাল ভোটার বলেছে 7500, দ্য আদার ক্যান্ডিডেটস ভোটস, মানে অন্য ক্যান্ডিডেট তাহলে কটা ভোট পেয়েছে, ভালো করে বুঝবো। টোটাল ভোটার 7500, এটাকে আমি ধরতে পারি 100%। এখানে যেহেতু রেজিস্টার্ড ভোটারের কথা কিছু বলেনি, তাহলে আমি ধরে নেবো যে টোটাল যতগুলো ভোটার আছে সবাই ভোট দিতে এসেছিল, আমরা এরকম করে ধরে নেবো। আচ্ছা, টোটাল ভোটার্স এর মধ্যে ভ্যালিড ভোট হচ্ছে 80%, 20% হচ্ছে ইনভ্যালিড। তো 20% ইনভ্যালিড মানে এগুলো ভোট গণনাতে কাউন্ট করা হবে না। ভ্যালিড ভোটস গুলোই ভাগ হবে উইনার এবং লুজারের মধ্যে, রাইট? আচ্ছা, 80%। আচ্ছা, ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। আচ্ছা, টোটাল ভ্যালিড ভোটস এর যদি 55% একটা ক্যান্ডিডেট পায়, তাহলে আরেকটা ক্যান্ডিডেট 45% পাবে, হ্যাঁ কি না? এটাও সবাই কনফার্ম করো আমার কাছে। হুম। পাবে? আচ্ছা, তাহলে দুটো ক্যান্ডিডেটের ভোটের রেশিও যদি বার করি, তাহলে বলতে পারি 5-11-55 এবং 5-9-45, তাহলে 11:9 রেশিওতে ভোটগুলো ওদের মধ্যে ভাগ হচ্ছে, পারি তো বলতে এটা, হ্যাঁ কি না? বলতে পারি। বা ছেড়ে দাও, এইটাতে রেশিওতে আমরা যাবো না, রেশিওতে গিয়ে কমপ্লিকেট করে দরকার নেই, সিম্পল আমি করছি। দেখো, উইনার পাচ্ছে 55% ভোট, কারণ 55%টাই বেশি, আর যে লুজার সে 45% কম ভোট পাচ্ছে। তো বলেছে আদার ক্যান্ডিডেট ভোট, মানে একজন তো 55% পেয়ে গেছে, তো আমাকে এর ভোটের সংখ্যাটা বার করতে হবে। বার করি। তো টোটাল ভোটার কত ছিল? 7500 ছিল আমার টোটাল ভোটার, রাইট? এর মধ্যে 80% ভ্যালিড, তাহলে এর 80% বার করলাম, এটা ইন্টু 80/100, তাহলে এটা কি পেলাম আমি? ভ্যালিড ভোটস অব্দি পেলাম। এই ভ্যালিড ভোটস এর মধ্যে এই লুজার ক্যান্ডিডেট কত পেয়েছে? 45% ভোট পেয়েছে, তাহলে এই ভ্যালিড ভোটস এর 45% বার করলে ডাইরেক্ট আমি যে আদার ক্যান্ডিডেট তার আমি ভোটটা পেয়ে যাবো, বলো হ্যাঁ কি না? আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে না বার করে একবারেই সবটাকে গুণ আকারে লিখে দিলাম, এত করে ডাইরেক্ট বার করা যায়। 25×3=75, 25×4=100, 4×20=80 হয়ে গেল, 45×90 900, 900 × 3 করলে হবে 2700, 2700।
এবার ক্যালকুলেশনের ব্যাপার আছে, এখানে 45 ইন্টু 3ও করতে পারতাম, 45 ইন্টু 20ও করা যায়। তাহলে আমি কেন 45 ইন্টু 20 টাকা করলাম? কারণ রাউন্ড ফিগার চলে আসবে, 45 দুগুণে 90 হবে, আর পিছনে শূন্যটা বসালে 900, 900 ইন্টু 3 করলে 2700, 9 3 27, 2700, ডাইরেক্ট মুখে মুখে করা যাবে। এটা যদি আমি এখন 45 ইন্টু 3 করতাম, তাহলে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যেত ক্যালকুলেশন করাটা। কোন সংখ্যাগুলোকে আগে পিক করব, কোনগুলোকে পরে পিক করব, এই সেন্সটাও কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। হুম, ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স ডেভেলপ করবে, তখন ক্যালকুলেশন এইভাবে ফাস্ট হবে। ওকে, সবাই এই কোশ্চেনটা বুঝলেন নাকি? আমাকে একটু কনফার্ম করো। দাদা বুঝেছি। ওকে, সবাই বুঝতে পেরেছে? তাহলে আমি মুভ করছি নেক্সট কোশ্চেনের দিকে। এই টাইপের মানে এই ভোটিং রিলেটেড আর কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখবো। ওকে, in an election 10% voters didn't vote, এই যে বললাম ভোট দিতে আসেনি। If the winner gets 48% of total registered votes, ঠিক আছে, and won the election by 840 votes, then calculate total number of registered votes, ঠিক আছে, এইটা আমাকে বলা হয়েছে। তো কি বলছে, ইন এন ইলেকশন 10% ভোটার্স ডিড নট ভোট, মানে 10% ভোটার যারা আছে তারা ভোট দিতেই আসেনি, ঠিক আছে। তো যারা ভোট, এবার তাহলে স্টেপ বাই স্টেপ পড়ি, হ্যাঁ স্টেপ বাই স্টেপ পড়ি। এক মিনিট, আমি আগের কোশ্চেনে তোমাদেরকে, আচ্ছা ওটা তো মুছে ফেলেছি। রেজিস্টার্ড ভোটস বলে যে কথাটা বললাম, ওখানে আমি একটুখানি মানে এটা ভুল বলে ফেললাম, সরি ফর দ্যাট। রেজিস্টার্ড ভোটার্স যারা হবে তারা হচ্ছে লিস্টেড ভোটার্স, মানে যারা হচ্ছে ভোট দেওয়ার জন্য এলিজিবল, মানে এলিজিবল ভোটার্স যারা, যারা যারা এলিজিবল ভোটার্স তারা সকলেই হচ্ছে তোমার রেজিস্টার্ড, ঠিক আছে, রেজিস্টার্ড ভোটার্স, ঠিক আছে। এবার ওদের মধ্যে থেকে ধরো কেউ এলো না, তো তো আমরা ওটাকে অ্যাবসেন্ট ভোটার হিসেবে ধরবো, অ্যাবসেন্ট ভোটার আর হচ্ছে প্রেজেন্ট ভোটার এই হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। এই প্রেজেন্ট ভোটারটাকে আমি রেজিস্টার্ড ভোটার্স বলে দিয়েছিলাম, তাই তো সেটা হবে না এখানে, এটা আমি ভুল করেছিলাম, ঠিক আছে। ওটা একটুখানি তোমরা কারেক্ট করে নিও, যদি খাতায় নোট করে থাকো তাহলে সেটাকে একটু কারেক্ট করে নিও। ওকে, আচ্ছা 10% ভোটার্স ডিড নট ভোট, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে টোটাল রেজিস্টার্ড ভোটার্স যারা আছে আমি করলাম এখানে 100, ঠিক আছে, 100টা আছে, রাইট। তার মধ্যে হচ্ছে 10% ডিড নট ভোট, এদের মধ্যে -10, 110% 10টাই হবে, 10% হচ্ছে ডিড নট ভোট। তাহলে প্রেজেন্ট কতজন? তাহলে টোটাল ভোটস কটা? 90টা। এটাই হচ্ছে আমার টোটাল ভোটস যেগুলো পড়েছে, যারা ভোট দিয়েছে। আচ্ছা, এখানে ভ্যালিড ভোট ইনভ্যালিড ভোটের কোনো গল্প বলেনি, তার মানে ধরবো যারা যারা ভোট দিয়েছে সবাই ভ্যালিড, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দুটো ভাগে ভাগ হয়েছে কি, if the winner gets 48% of total registered votes, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা, পার্সেন্টেজ কার উপর চাপছে, খুব ইম্পর্টেন্ট, 48% of total registered votes, তার মানে এই রেজিস্টার্ড ভোটস ছিল 100, এর 48% অর্থাৎ উইনার পাচ্ছে 48টা ভোট। এখান থেকে বুঝতে হবে, আর লুজার এখানে কতটা পাচ্ছে সেটা লিখবো। ভালো করে বুঝবে এই কোশ্চেনটা কেন ইন্টারেস্টিং, কারণ উইনারের যে হিসেবটা সেটা ধরা হচ্ছে টোটাল রেজিস্টার্ড ভোটস থেকে, অর্থাৎ 100 জন যেটা ছিল তার 48%, অর্থাৎ 100 48 মানে 48ই থাকবে, তাহলে উইনার পাচ্ছে 48টা ভোট, মানে 48 ইউনিটস, কারণ এখানে পুরোটা ইমাজিনারি নাম্বার দিয়ে করছি, তো 48
তোমার হচ্ছে এখান থেকে উইনার পাচ্ছে, ঠিক আছে? আর দশ 10 জন তো মানে 10% তো ভোট দেয়নি, তাই টোটাল ভোটস পড়েছে কটা? 90টা ভোটস আমার এখানে পড়েছে। এই 90টা ভোটের মধ্যেই হিসাব হবে উইনার আর লুজার কত করে কি পেয়েছে না পেয়েছে। তো এবার উইনার যদি 48 ভোটস পেয়ে থাকে, তাহলে এবার বাকি লুজার কটা পাবে এইটা বার করার সময় কিন্তু অনেকেই ভুল করে 100 - 48 করতে যায়, কারণ যেহেতু 100 থেকে উইনারটা 48 বেরোলো। কিন্তু এখানে হবে 90 - 48, কারণ এই 90টা ভোটের মধ্যেই হার জিতের খেলা আছে। 90 থেকে 40 50, 50 থেকে 8 গেলে 42, তাহলে 42 ভোটস পাবে হচ্ছে লুজার। ভালো করে বুঝবো, এখানে এক্সামিনার কিন্তু মানে কোশ্চেন সেটার কিন্তু এই জায়গাটাতে খেলেছে 48% অফ টোটাল রেজিস্টার্ড ভোটস। অর্থাৎ এই এক মানে ইনফরমেশনটা এইভাবেই রেপ্লিকেট করেছে, যেটা আমি প্রথমে বললাম এই কোশ্চেন করানোর সময় যে ধরো আমি কাউকে বলছি 90% মার্কস পেয়েছি, কিন্তু এটা বললামই না যে ওই আমার একটা বন্ধু আছে সুবিমল বা সুকমল, কি বেশ নাম বললাম, স্বপ্নকুমার না কি এটা বললাম না, যাই হোক হোয়াট এভার দ্য নেম ইজ। তো একটা বন্ধু তার মার্কসের আমি 90% পেয়েছি, তা বন্ধু দেখাচ্ছে নিজেই পেয়েছে 10, ফেল করেছে, আর আমি তার 90% মানে 9 পেয়েছি। এবার লোকে কি ভাবছে, ও 90% পেয়েছে মানে বাহ দারুণ নাম্বার পেয়েছে তো, কিন্তু আমি 9 পেয়েছি, অ্যাকচুয়ালি আমি ফেল হিসেব মতন। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ট্রিক করার চেষ্টা করেছে, তাই এটা অলওয়েজ খেয়াল করব যে কিসের ওপর পার্সেন্টেজ চাচ্ছে। 48% অফ টোটাল রেজিস্টার্ড ভোটস, যেটা আমি 100 ধরেছি, টোটাল রেজিস্টার্ড ভোটস 100, তার 48% মানে 48টা উইনার পাচ্ছে। লুজার বার করার জন্য আমরা কিন্তু টোটাল 90টা ভোট যেটা পড়েছে, কারণ 10 জন তো ভোট দেয়নি, 90টা ভোট এখানে এসছে, 90 থেকে উইনারের ভোটটা মাইনাস করে আমরা লুজারের ভোট পাবো 42, এইরকম করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, উইনার কি করেছে, ওন দ্য ইলেকশন বাই 840 ভোটস, মানে ওদের মধ্যে ভোটের ডিফারেন্স হচ্ছে 840, তাহলে 48 আর 42 এর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কত? 6 এর ডিফারেন্স দেখতে পাচ্ছি। এই 6 এর অ্যাকচুয়াল ভ্যালু বলেছে 840, তাহলে আমি লিখতে পারি যে 6 এর ভ্যালু যদি 840 হয়, আমায় কি চেয়েছে, দেন ক্যালকুলেট টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স। কটা আছে রেজিস্টার্ড ভোটস? 100টা। 6 এর ভ্যালু যদি 840 হয়, তাহলে 100 এর ভ্যালু কত আমি এ করে বার করতে পারি। তাহলে এখান থেকে হবে কত? হবে 6 14 84, 140, আর 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 14,000। তাহলে 14,000 এটা হয়ে গেল কি আমার টোটাল রেজিস্টার্ড ভোটস। বলো সবাই এটা বুঝলে নাকি? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমরা কোশ্চেন করছি, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে রাখবো, যেটা ভোটার বেসড কোশ্চেন, হোমওয়ার্ক হিসেবে তোমরা করো। আচ্ছা, এটা আমি ছবি তুলে দিচ্ছি গ্রুপে, লিখছি না এখানে, আমি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, আগের দিনের যে কোশ্চেন গুলো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলোকে সবাই পেরেছো? একটু জানিও আমাকে। হ্যাঁ দাদা, হয়ে গেছে। হয়ে গেছে তো? আটকায় নিয়ে আশা করছি। হুম। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আমি এক কাজ করবো, আজকে আমি এই হোমওয়ার্কের কোশ্চেন গুলোর সঙ্গে না আমি অ্যান্সারসও বলে দেবো যে কোনটার কি অ্যান্সার আছে, ঠিক আছে? তাহলে করে তোমাদের এটা ট্যালি করতে সুবিধা হবে যে তোমাদের অ্যান্সার কারেক্ট এলো নাকি, তাহলে তোমাদেরও একটু মানে কনফিডেন্স বাড়বে আর কি। হুম। এটার অ্যান্সার আছে তোমার 22,500, 22,500। আচ্ছা, দিলাম, এটা একটা হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, নেক্সট। টোটাল রেজিস্টার্ড ভোটস মানে জানবে টোটাল যারা যারা ভোট দেওয়ার জন্য এলিজিবল, তাদের কথা বলা হচ্ছে। হুম, যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা কিন্তু ভুল বলেছিলাম, সেটা কিন্তু মাথায় রাখবে না।
আচ্ছা, প্রত্যেকটার অ্যান্সার সহযোগে আমি দেখো দিলাম 3টে ভোটিং বেসড কোশ্চেন দিলাম, এগুলো তোমরা ট্রাই করো। আচ্ছা, তোমাদের কিছুক্ষণ আগে আমি পাস মার্ক ফেল মার্ক পাস ফেলের একটা যে কোশ্চেন করালাম, ওখানে আমরা বলেছিলাম যে টোটাল মানে পাস মার্ক কত সেটা বার করতে বলেছিলাম, রাইট? এই যে কোথায় গেল কোশ্চেনটা, আমি যদি একটু পুরোনো কোশ্চেনের দিকে ফেরত আসি। এই যে এটাই ছিল তো এই কোশ্চেনটা যেমন করেছিলাম যে আচ্ছা, ফাইন্ড দ্য মিনিমাম পাস মার্ক বার করতে বলেছিলাম। তো পাস মার্ক কত এসেছিল, যে 235 মতন বেরিয়েছিল। তো আমি যদি এখানে ফুল মার্কস বার করতে, এই যে টোটাল 100%, যদি আমাকে এক্সামের ফুল মার্কসটা বার করতে বলতো, যে ফুল কত মার্কসের আমার এক্সাম হয়েছিল, সেটা কি আমরা বার করতে পারতাম? কেন পারতাম না? 10%-এর হ্যাঁ ভ্যালু 70 এসেছিল। 10%-এর ভ্যালু যদি 70 আসে, তাহলে 100%-এর ভ্যালু কত, এটা ক্যালকুলেট করলে আমরা পেতাম 700। তাহলে এটাই হতো আমার ফুল মার্কস, নাকি না? এটা আরো ইজি, রাইট? হুম। তাহলে আই হোপ এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এই হিসাবেই একটা কোশ্চেন আমি এখানে দিচ্ছি, দেখো একটুখানি বেশ ভালো কোশ্চেন। এ স্কোর হচ্ছে 75% and got 110 marks above pass marks. B scored 35% and failed by 10 marks. হোক, তাহলে ক্যালকুলেট করো, এই দুটো ডেটার উপর বেস করে আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। কি কি ক্যালকুলেট করতে হবে আমাকে? ম্যাক্সিমাম মার্কস মানে কত মার্কসের আমার এক্সাম হয়েছে, ম্যাক্সিমাম মার্কস। দুই বলছে মিনিমাম পাস মার্ক। তিন বলছে মিনিমাম পাসিং পার্সেন্টেজ, মানে মিনিমাম কত পার্সেন্ট মার্কস পেলে পাস করতে পারবে। তো এই কোশ্চেনটা এমন কোনো ব্যাপারই নয় কোশ্চেনটাতে, কারণ এই ডেটাটাকে কাজে লাগিয়ে একইভাবে তোমরা মিনিমাম পাসিং মার্ক আর ম্যাক্সিমাম মার্কস কত তার ভ্যালুগুলো বার করতে পারবে। আর টোটাল মার্কসের মধ্যে কত কত মার্কস পেলে পাস হচ্ছে সেটার পার্সেন্টেজ বার করলে মিনিমাম পাসিং পার্সেন্টেজটাও বেরিয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? এটা কি হোমওয়ার্ক হিসেবে রাখবো? তোমরা কি পারবে এটা করতে? হ্যাঁ দাদা, পারবো, রেখে দাও। তাহলে এটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এই কোশ্চেনটা আমি লিখে ফেলেছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি প্রত্যেকটার আমি অ্যান্সার এখানে, দাঁড়াও 1 মিনিট, আমি অ্যান্সার গুলো মার্ক করে দিচ্ছি। ম্যাক্সিমাম মার্কস এখানে আসবে তোমার হচ্ছে 300 অ্যান্সার আসবে, অ্যান্সার গুলো ট্যালি করতে পারবে। মিনিমাম পাসিং মার্ক এখান থেকে আসবে তোমার 115 আসবে, আর এই দুটো পেয়ে গেলে এটা এমনি তোমার হয়ে যাবে। এইটাতে তোমার আসবে 38.33%। এইটা তিনটে তোমার অ্যান্সার আসবে। নাও এবার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট একজন নাও, দিয়ে গ্রুপে ওটা পোস্ট করে দাও। ডান। হ্যাঁ ওকে, তাহলে এই এই হলো আমাদের পার্সেন্টেজের পুরো চ্যাপ্টার হলো আমাদের কমপ্লিট। ঠিক আছে, এই চ্যাপ্টারের পুরো যা যা ডিসকাশন ছিল সেগুলো আমাদের কমপ্লিট হলো। রেকর্ডিংটা অফ করছি।